কারণ এক একটা রিপোর্ট অ্যানালিসিস মানে হচ্ছে এক একটা দিক একটা, ঠিক আছে, সেইটা তো আর হঠাৎ করে পুরো ব্যাপারটা করা যাবে না। তবে কমন যে জিনিসগুলো প্রবলেম হয়, ঠিক আছে, প্রথম দুটো কমন জিনিস দিয়ে শুরু করি, যেটা একদম খুব ভুল হয়, ঠিক আছে। যেমন একটা রিপোর্টে সিআরপি রিপোর্ট হয় একটা, ঠিক আছে। সিআরপি কথাটা মানে হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এখন সি রিঅ্যাক্টিভ প্রোটিন জিনিসটা কি, নাম শুনেই বুঝতে পারে সি রিঅ্যাক্টিভ প্রোটিন মানে নেচারটা হচ্ছে একটা প্রোটিন। এবারে জানতে হবে একটা জিনিসটা কি, কেন বাড়ে, আমি অ্যানালিসিসটা কিভাবে করব, ঠিক আছে। এবার আসি, একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নিউমোকক্কাস, ঠিক আছে, না ব্যাকটেরিয়ার নাম একটা। যে কোনো ব্যাকটেরিয়ার বাইরে সেল ওয়াল থাকে একটা, ঠিক আছে, সেল মেমব্রেন তো থাকেই, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল থাকে একটা। এই সেল ওয়ালে কিছু কার্বোহাইড্রেট জাতীয় মলিকিউল থাকে, এটা মানে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কার্বোহাইড্রেট, ঠিক আছে। এটা সেল ওয়ালে আছে বলে এটাকে বলা হয় সেল ওয়াল পলিস্যাকারাইড, ঠিক আছে। মানে পলিস্যাকারাইড ফুল কথা সেল ওয়াল পলিস্যাকারাইড। এই সেল ওয়ালে সি নিয়ে নিই, সিটা কোথেকে আসলে বুঝে গেল, ঠিক আছে। সেল সেল ওয়াল পলিস্যাকারাইড, এই সি মানে হচ্ছে সেল, সেলের সি, জিনিসটা এরকম খুব সিম্পল। সিটা মানে কিছুই না, মানে এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড কম্পোনেন্ট, মানে সুগার জাতীয় কম্পোনেন্ট, যেটা কোথায় থাকে, ব্যাকটেরিয়ার সেল ওয়ালে থাকে, ঠিক আছে। এবার এই ব্যাকটেরিয়া যদি মানুষের দেহে সংক্রমণ হয়, ইনফেকশন হয়, ঠিক আছে, সংক্রমণ হবে, ইনফেকশন হবে। এবার আমাদের শরীরে যখন ইনফেকশন হয়, ইমিউন সিস্টেম কি করবে, তার এগেনস্টে লড়াই করবে। ইমিউন সিস্টেমের রিয়াকশান শুরু হবে, যে সেলগুলো থাকে ইমিউন সিস্টেম, ম্যাক্রোফাজ, এগুলো কাজ করবে। এবার শরীর ব্যাকটেরিয়ার এগেনস্টে অ্যান্টিবডি তো তৈরি করবে, সেটা আমি এখন বলছি না। যখন ইমিউন প্রসেস চলতে থাকে, এই ম্যাক্রোফাজগুলো একটা জিনিস তৈরি করে, সেটার নাম হচ্ছে ইন্টারলিউকিন-6 আর TNF আলফা। এগুলো কেমিক্যাল মিডিয়েটার, যেরও ইনফ্লামেশন করে। অ্যাকচুয়ালি ইনফ্লামেশন বা ইমিউন প্রসেস খুব জটিল জিনিস, ঠিক আছে। একটা কোনো ইমিউন সিস্টেম বা ইমিউন মেকানিজম হতে গেলে বা ইনফ্লামেটরি প্রসেস হতে গেলে অনেক রকমের কেমিক্যাল মিডিয়েটার রিলিজ হয়, ঠিক আছে। তার মধ্যে এই যে ইন্টারলিউকিন-6 যেটা তৈরি হলো ডিউরিং দ্য অ্যাক্টিভেশন অফ দ্য ইমিউন সিস্টেম, যখন বডিতে ইনফেকশন হয়েছে। এবার ইন্টারলিউকিন-6 নানা রকম কাজ করে। যেমন ধরো একটা সিম্পলি বলি, যে ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশন হলে আমাদের জ্বর আসে, জ্বরটা বেসিক্যালি শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো কিভাবে হয়, যেমন হচ্ছে আমাদের ব্রেনে হাইপোথ্যালামাস আছে, আমরা পড়ে এসেছি, ঠিক আছে। হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাসে একটা সেন্টার আছে যে হচ্ছে আমাদের বডির টেম্পারেচার রেগুলেশন করে। এবার আমাদের বডির যে নর্মাল টেম্পারেচার, যেটা আমরা 98.4 ডিগ্রি ফারেনহাইট বলি, ঠিক আছে, হাইপোথ্যালামাস সবসময় চেষ্টা করে এই টেম্পারেচারটাকে মেনটেন করার। এই যে ইন্টারলিউকিন-6 বা TNF আলফাগুলো তৈরি হয়, আমি সিআরপির বাইরে বলছি একটা অন্যরকম, ঠিক আছে। মানে ইনফেকশন হলে কেন জ্বর আসে আমি এটা বোঝাতে চাইছি আগে, তারপর আমি ওটাতে যাচ্ছি। এটা না বললেও চলতো, একটা জিনিস এসে গেল বলে বলছি। এই যে কেমিক্যাল মিডিয়েটারগুলো, এরা কি হাইপোথ্যালামাসে যায়। এবার যখন আমাদের ঘরের টেম্পারেচার বা বাড়ে, আমরা কি করি, রিমোট দিয়ে টেম্পারেচার বাড়িয়ে দিই, কমিয়ে দিই, ঠিক আছে। তো যখন ইনফেকশন হলো, ইমিউন সিস্টেম সেগুলোকে নিয়ে প্রসেস করছে, এই ইনফ্লামেটারি মিডিয়েটারগুলো তৈরি হয়, ইন্টারলিউকিন-6, TNF আলফা আর অনেক কিছু তৈরি হয়, আমি এই দুটোই বলছি এখন। এরা কি করে, আমাদের হাইপোথ্যালামাসে যায়, গিয়ে তাদের নর্মাল যে সেট পয়েন্ট ছিল সেটাকে বাড়িয়ে দেয়। মানে এটা যখন এই যে হয়, এটা হচ্ছে আমাদের নর্মাল টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট। এরা কি করে, সেট পয়েন্টটাকে বাড়িয়ে দেয়। তাহলে বডি কি ভাববে যে বডি টেম্পারেচার কমে গেছে, ও তখন কি করবে, টেম্পারেচারটাকে বাড়িয়ে দেবে। সে কারো 99 হতে পারে, 99.4 হতে পারে, কারো 100 হয়ে যেতে পারে, কারো 101 হয়ে যায়, হ্যাঁ 102 হয়ে যায়, কারো 103 হয়ে যায়। এটা কেন হচ্ছে, এই মিডিয়েটারগুলো হাইপোথ্যালামাসে গিয়ে টেম্পারেচার সেট পয়েন্টটাকে বাড়িয়ে দিচ্ছে। টেম্পারেচার বাড়বে, তখনই কিন্তু জ্বর আসে। এবার এই যে জ্বর আসে, জ্বরটা কিন্তু আমাদের জন্য উপকারী। কেন উপকারী, যদি এরকম হতো যে শরীরে ইনফেকশন হয়ে গেছে, জ্বর আসছে না, আমি কি বুঝতে পারবো যে আমার জ্বর হয়েছে, আমি ট্রিটমেন্ট করতাম না।
আলটিমেটলি খুব খারাপ অবস্থাতে মারা যেতাম, খুব খারাপ হয়ে যেত। তার মানে কি, জ্বরটা আসছে মানে কি, যে আমাকে সিগন্যাল দিচ্ছে, ওয়ার্ন করছে যে ইউ ট্রিট, একটা প্রবলেম হয়েছে, তুমি ট্রিটমেন্ট করো, ডাক্তারের কাছে যাও। তাহলে জ্বরটা হচ্ছে উপকারী। 1 নম্বর, জ্বরটা শুধু বেড়েছে আমাদেরকে ক্ষতি করার জন্য না, বা ডাক্তারের পয়সা ইনকামের জন্য না। একটা মানুষকে আমি অনেক রকম মারতে পারি, কাউকে গলা টেপে মারতে পারি, কাউকে জ্বালিয়ে পুড়িয়ে আগুন লাগিয়ে মারতে পারি। এই যে টেম্পারেচার বাড়ানো হচ্ছে, একটা আইডিয়া আছে। আইডিয়াটা হচ্ছে এই বেশি টেম্পারেচারে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো মরে যায়। তার মানে বডি কী চাইছে, টেম্পারেচারটা বাড়িয়ে ওই ইনফেকশাস এজেন্টগুলোকে মেরে ফেলতে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য আমাদেরকে ওয়ার্নিং দেওয়া, যে তোমার একটা প্রবলেম হচ্ছে, তুমি ডাক্তারের কাছে যাও বা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করো, ঠিক আছে। সেই জন্য আমরা সবসময় একটা কথা বলি, যে যখন ভাইরাল জ্বর হয়, দেখবেন খুব হালকা একটা জ্বর আসছে, ভাইরাল জ্বর, ঠিক আছে, হালকা একটা জ্বর আসছে, খুব মানে লো গ্রেড একটা হালকা জ্বর আসছে, আমরা কি বলি, জ্বরটাকে ট্রিটমেন্ট না করতে, মানে প্যারাসিটামল না খেতে। কারণ ওই যে হালকা টেম্পারেচার যেটা বেড়েছে, বেসিক্যালি ওই টেম্পারেচারটা আমাদেরকে হেল্প করছে টু কিল দ্য এজেন্ট। সে ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ঠিক আছে। সেই জন্য সবসময় জ্বরকে যখন তখন সাপ্রেস করা ঠিক না। যদি ভাইরাল জ্বর হয়, একটু ওয়েট করি আমরা, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। এবার পেশেন্টের 102, 3, 4 টেম্পার, তখন ট্রিটমেন্ট করতেই হবে, সেটা তো আলাদা, নাহলে তো আরও খারাপ হয়ে যাবে। সেই জন্য যদি একদম খুব আমি স্পেসিফিক হই, হ্যাঁ খুব হালকা টেম্পারেচার আসছে, অন্য কোনো সমস্যা নেই, খাচ্ছে দাচ্ছে, হালকা ম্যাচ ম্যাচ হচ্ছে, আমি কিন্তু ইগনোর করতে পারি। সেটা কিন্তু আমাদের শরীরের জন্য বেনিফিশিয়াল, বা ইমিউন প্রসেসটাকে ডেভেলপ করার একটা সুযোগ দিচ্ছে, ন্যাচারালি হিল করার চেষ্টা করছে। সেই জন্য লো গ্রেড ভাইরাল ইনফেকশনের টেম্পারেচারটা আমাদের জন্য কিন্তু উপকারী। তাহলে এগুলোর একটা কাজ হচ্ছে টেম্পারেচার সেট পয়েন্টটাকে বাড়ানো। এই ইন্টারলিউকিনসগুলো আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে যে আমাদের লিভারে যায়, লিভার আছে, ঠিক আছে, এগুলো কাজ করে করে এখান থেকে প্রোটিন তৈরি করে, তারই নাম হচ্ছে সিআরপি। বোঝা গেল? তাহলে এই যে সিআরপি তৈরি হলো, বেসিক্যালি কি, এই ইনফেকশনটা হয়েছে শরীরে, নিউমোকক্কাস সেল ওয়ালের যে পলিস্যাকারাইড, তার কম্পোনেন্টের এগেনস্টে একটা বডি কী করলো, ইন্টারলিউকিন 6 দিয়ে সিআরপি তৈরি করছে। এটা কিন্তু অ্যান্টিবডি না, কিন্তু মানে এর এগেনস্টে অ্যান্টিবডি না, মানে এই ইনফেকশনটা হওয়ার কারণে এই যে ইন্টারলিউকিন 6 তৈরি হয়েছে, সেই ইন্টারলিউকিন 6টা লিভারে গিয়ে সিআরপি তৈরি করেছে। এই সিআরপির উদ্দেশ্য থাকবে একটা, এই সিআরপি কী করে, এই যে ব্যাকটেরিয়া, এর গায়ে সিআরপি রিসেপ্টার আছে, মানে গ্রাহক আছে, এইখানে গিয়ে সিআরপি বাইন্ড করে এই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলার চেষ্টা করবে। তাহলে সিআরপির একটা উদ্দেশ্য, যেমন টেম্পারেচারটা বাড়িয়ে ইন্টারলিউকিন 6, TNF আলফা এরা যেমন করেছে, যে টেম্পারেচারটাকে বাড়িয়ে এজেন্টটাকে মেরে ফেলতে চাইছে, ঠিক একই রকমভাবে ইন্টারলিউকিন 6 লিভারে কাজ করছে, সেলে সেখানে সিআরপি তৈরি করে এটাকে মারছে। তার মানে পুরো ব্যাপারটাই কিন্তু আমাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। ইমিউন সিস্টেমের কাজটাই কি, আমাদেরকে মানে প্রতিরক্ষা করা, আমাদেরকে হেফাজত করা, বা আমাদের প্রোটেকশন দেওয়া। এরকম বিভিন্ন রকম মেকানিজম আছে, আমি জাস্ট এটুকু বললাম এখানে, ঠিক আছে। এবার কি হয়, মানুষ কথায় কথায় সিআরপি রিপোর্ট করে, চারিদিকে প্রচুর ল্যাব, ঠিক আছে, সবাই সিআরপি টেস্ট করে। সিআরপি টেস্ট সাধারণত 5-এর কম থাকে, এটা দেখা হলো সিআরপি কারো 10 হয়ে গেছে, কারো 7 হয়ে গেছে, কারো হয়তো 12 হয়ে গেছে, কারো তো 100 হয়ে গেছে, ঠিক আছে। তখন সে কী বলে দেয়, আপনার ইনফেকশন হয়ে গেছে, পেশেন্টকে বলে দেয়, হ্যাঁ, জানে না বোঝে না, ইনফেকশন হয়ে গেছে বলে দিল। পেশেন্ট তখন আমাদের কাছে এসে বলে, আপনার কী, আমি ইনফেকশন হয়ে গেছে। কী ইনফেকশন? ইনফেকশনের মানে যে না, আমি রিপোর্ট করেছি, আমাকে অমুক জন বলে দিয়েছে ইনফেকশন হয়ে গেছে। কী ইনফেকশন? দেখি রিপোর্ট থেকে সিআরপির জন্য সে ইনফেকশন করছে। এবার ব্যাপারটা আসি, যে এই যে মানে নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার ইনফেকশন হলো, তারও এগেনস্টে কিন্তু একটা সিআরপি তৈরি হচ্ছে, এটা কিন্তু উপকারী, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, তার মানে কি, সিআরপি তাহলে কখন বাড়বে? একটা হলো ইনফেকশন, সত্যিকার ইনফেকশন, সিআরপি কখন কখন বাড়বে, মানে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। একটা তো হলো ইনফেকশন। এবার দেখুন, যখন কোনো জিনিস প্রথম আবিষ্কার হয়, যার সঙ্গে রিলেটেড থাকে তার নাম হিসেবে নামকরণ হয়ে যায়। প্রথম যেহেতু এই প্রোটিনটা মানে সিআরপিটা যখন ডিসকভার হয়, যে পেশেন্টের এই নিউমোকক্কাস ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছিল, তার শরীরে প্রথমে এটা আবিষ্কার হয়। তো ন্যাচারালি কী থাকলো, মাথায় কী থাকবে, যে ইনফেকশানে বাড়ে, ঠিক আছে। তাহলে একটা হলো ইনফেকশান। পরবর্তীতে দেখা গেল ওটা শুধুমাত্র ইনফেকশানে বাড়ে না, ইনফেকশান ছাড়াও নানা কারণে সে বাড়ে। যেমন কোনো একটা শরীরে আমাদের একটা ইনফ্লামেটারি প্রসেস চলছে, ইনফ্লামেশন ইনফেকশন থেকে হতে পারে, বা নন ইনফেকশন কোনো এজেন্ট থেকে হতে পারে। এখানে যেমন কি, প্রথম যখন আবিষ্কার হলো যে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে, বডি তার এগেনস্ট একটা
সিআরপি তৈরি করেছি। এবার হচ্ছে এমন কিছু আমাদের শরীরে ইনফ্লামেটরি প্রসেস আছে যেখানে ইনফেকশন থাকে না। তাহলে যে কোনো একটা ইনফ্লামেটরি প্রসেস মানে কি, সেখানে ইন্টারলিউকিন-6 তৈরি হবে। সেই ইন্টারলিউকিন-6 কিন্তু আবার ওই লিভারে যাবে, সিআরপি তৈরি করবে। তাহলে সিআরপি বেড়ে গেছে মানে ইনফেকশন, এটা ভুল। যেমন ধরুন কারো হার্ট অ্যাটাক হয়, আর্টারিতে মানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে ব্লক হয়ে গেছে, সেখানে কিন্তু ইনফ্লামেটরি প্রসেস, এখানে ইনফেকশন নেই কিন্তু ইনফ্লামেটরি প্রসেস চলতে থাকে, তখনও কিন্তু বডিতে সিআরপি তৈরি হবে। ঠিক আছে, তাহলে সিআরপি শুধুমাত্র ইনফেকশানে বাড়ে এরকম ব্যাপারটা নয়, কিন্তু আপনাকে দেখতে হবে পেশেন্টের কী হয়েছে। সে ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, টিবি হতে পারে, আর যেটা বললাম হার্ট অ্যাটাক মানে যখন হচ্ছে, বা ইস্কিমিক হার্ট ডিজিজ তখনও বাড়ে, বা এনি ইনফ্লামেটারি কন্ডিশন, যে কোনো ইনফ্লামেটারি কন্ডিশন সেখানেও বাড়বে। শরীরে যখন কোনো ক্যান্সার বা ম্যালিগন্যান্সি হয়, কিছু কিছু সেল আছে তারা ইন্টারলিউকিন-6 তৈরি করে, তারাও লিভারে গিয়ে তৈরি করবে। তাহলে দেখুন সিআরপি কিন্তু যে কোনো কন্ডিশনে বাড়বে। হ্যাঁ, এবার একটা জিনিস, যে সিআরপি যদি খুব বেশি হাই হয় ডেফিনেটলি অ্যালার্মিং। তাহলে আমাকে বুঝতে হবে যে প্রবলেমটা খুব গভীর এবং জটিল প্রবলেম আছে। যেমন হচ্ছে ধরুন আমি দুটো হার্ট অ্যাটাকের পেশেন্ট নিলাম, একটা হার্ট অ্যাটাক পেশেন্ট 1, একটা হার্ট অ্যাটাক পেশেন্ট 2। এর আমি সিআরপি দেখলাম অনেক বেশি, আর এর সিআরপি দেখলাম নর্মাল বা কম বেড়েছে। তার মানে কি, এর ক্ষেত্রে ড্যামেজটা কম, ইনফ্লামেশনটা কম হচ্ছে, পেশেন্টের রিস্ক কম। আর এর ক্ষেত্রে সিআরপি অনেক বেড়েছে মানে ড্যামেজটা অনেক বেশি, ইনফ্লামেশন অনেক বেশি হচ্ছে, পেশেন্টের রিস্ক বেশি। তাহলে আমাকে এই পেশেন্টকে বলতে হবে এই রিস্কটা কিন্তু বেশি আছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে যখন হার্ট অ্যাটাক পেশেন্টকে আমরা সিআরপি দেখি, সিআরপি ডাইরেক্টলি দেখা যায়, তার থেকেও আরেকটা রিপোর্ট নতুন এসে এইচএস সিআরপি বলা হয়। মানে সিআরপির একটা মড, এইচএস মানে হাই সেন্সিটিভ। মানে অ্যাকচুয়ালি সিআরপি যখন তৈরি হয় তাকে ডিটেক্ট করতে হলে না একটা পার্টিকুলার ভ্যালু আসতে হবে। রুটিন যে টেস্টগুলো আছে সেটাকে টেস্টের পার্টিকুলার ভ্যালু আসতে হবে। যতক্ষণে টেস্টটা পজিটিভ হবে তত পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। তো হাই সেন্সিটিভিটি কথাটার মানে হচ্ছে, বা হাই সেন্সিটিভ, যে খুব মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা যে খুব অল্প তৈরি হলেও সেটা ডিটেক্ট করতে পারবে। তো এইচএস সিআরপি আমরা করি ইন কেস অফ মানে হার্ট অ্যাটাক পেশেন্টের ক্ষেত্রে। তো যদি দেখা যায় কোনো পেশেন্ট এইচএস সিআরপি, মানে সিআরপির একটা খুব মানে কি বলবো সফিস্টিকেটেড রূপ। একটা কেক রাস্তাতে 5 টাকায় পাওয়া যায়, আবার কেকের দোকানে 1000 টাকারও কেক পাওয়া যায়, দুটোর মধ্যে পার্থক্য আছে ওই রকম আর কি। এটা খুব এটা টেস্ট করতে খরচাও বেশি, কিন্তু আর্লিতে ডায়াগনোসিস করা যায়। ঠিক আছে, তাহলে এরকম যে কোনো কন্ডিশনে সিআরপি বাড়তে পারে, 1 নম্বর। 2 নম্বর, দেখুন আপনার একটা জ্বর হয়েছে, সে ভাইরাল জ্বর হোক, ব্যাকটেরিয়াল জ্বর হোক, সে ম্যালেরিয়া হোক, ম্যালেরিয়া তো প্যারাসাইট ইনফেকশন, টিবি হোক, বা শরীরে কোন রকম একটা সিম্পল একটা জ্বর, সে একটা কোভিডের জ্বর হতে পারে, সেটাও তো ইনফেকশন। ইনফেকশন কথার তো আলাদা কোনো মানে নেই, কথায় কথায় খালি ইনফেকশন কথার তো মানে নেই। আমার জ্বর আসছে মানেই তো ইনফেকশন হয়েছে। সে জ্বরটা ব্যাকটেরিয়া থেকে হতে পারে, প্যারাসাইট থেকে হতে পারে, ভাইরাস থেকে হতে পারে, দ্যাট ইজ ইনফেকশন। লোকাল ইনফেকশন হয়, ইনফেকশন ইজ নট এ ডায়াগনোসিস। ঠিক আছে, তাহলে এরকম যখন একটা ইনফেকশন, তাহলে যে কোনো কন্ডিশনে আমার সিআরপি বাড়বে। তাহলে সিআরপির জন্য আমাকে আলাদা করে কোনো ট্রিটমেন্ট করতে হবে না, যে অসুখটা হয় যে অসুখটা ট্রিটমেন্ট করতে হবে। ইনফেকশন হয়েছে, যদি ব্যাকটেরিয়াতে অ্যান্টিবায়োটিক দিতে হবে, ভাইরাল হলে সাধারণ কিন্তু লাগে না, আস্তে আস্তে নিজে থেকে সেরে যাবে। কোভিড হয়েছে আস্তে আস্তে সারবে। ঠিক আছে, টিবি হয়েছে টিবির চিকিৎসা করতে হবে, ম্যালেরিয়া হয়েছে ম্যালেরিয়ার চিকিৎসা করতে হবে, হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাকের চিকিৎসা করতে হবে। সুতরাং সিআরপি বেড়ে গেছে মানে ইনফেকশন, এটা ভাবার কিছু না। আর যেটা বললাম, যে কোনো একটা জ্বর হলে সিআরপি বাড়বেই, এটাই তো ন্যাচারাল। তাহলে শুধু আমাকে একজন ফোন করে বলছে, আমার নানা করে বলে, কেন জানি না আমি, না এরকম পেশেন্ট আছে সিআরপি-5 এসে কি ইঞ্জেকশন দেবে। আরে সিআরপি-5 কি ইঞ্জেকশন দেবেন কথাটার মানে কি? আমাকে দেখতে হবে পেশেন্টের ডায়াগনোসিস কি। ঠিক আছে, কালকে সকালে তোমার কাছে পাঠাচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম, কারো জ্বর হচ্ছে সিআরপি পজিটিভ হবে, তা জ্বরের ট্রিটমেন্ট করুন, জ্বর কমে যাবে, ইনফ্লামেশন কমে যাবে, ইনফেকশন কমে যাবে, ইন্টারলিউকিন-6 কমে যাবে, সিআরপি কমে যাবে। আবার সিআরপি বেড়েছে মানে কি, ধরুন অল্প বেড়েছে, 5, 7, 10-এর মধ্যে আছে, তাহলে তো ভালো, সেটা তো ব্যাকটেরিয়াকে মারার চেষ্টা করছে, তাহলে ওকে আমি সাপ্রেস কেন করতে যাব? যে আমাকে হেল্প করছে তাকে হেল্প করতে দেবো আমি। বোঝা গেল? এই একটা সিআরপি নিয়ে মানুষের মধ্যে সাংঘাতিক রকমের একটা কুবেতে, সিআরপি একটু বেড়ে গেছে, নির্দ্বিধায় তাকে বলে দেয় আপনার ইনফেকশন হয়ে গেছে। এইটা একেবারেই ভুল ধারণা, এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে যে ইন্টারলিউকিন-6 যখন, এ তো লিভার সেল, সাপোজ এটা লিভার সেল, এখানে কি ইন্টারলিউকিন-6 কাজ করছে, এখান থেকে কি তো সিআরপি তৈরি হলো। এখানে আরেকটা জিনিস তৈরি করে, সেটা হলো ফিব্রিনোজেন।
ফিব্রিনোজেন, ঠিক আছে। মানে শরীরে যখন ইনফেকশন বা ইনফ্লামেশন চলতে থাকে তখন ইন্টারলিউকিন 6 শুধু সিআরপি তৈরি করে না, ফিব্রিনোজেনও তৈরি করে। তবে এই টেস্টটা সাধারণত কি করে না, কেন করে জানে না। তাই সিআরপি একটা লোকের জানা হয়ে গেছে বলে টুক করে দেয়, কিন্তু ফিব্রিনোজেনও বাড়ে এবং এটা খুব কস্টলি টেস্ট, আমরা করাই না। হ্যাঁ, কোনো যেমন কোভিডের সময় আমরা খুব করতাম ফিব্রিনোজেন টেস্ট, ঠিক আছে। তাহলে ফিব্রিনোজেন বেড়ে গেছে মানে, এবং ফিব্রিনোজেন বেড়ে গেলে নানা রকম কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। ওই ডিআইসি ফিআইসিও তো আরও জটিল থিওরিতে চলে যাবে, ওগুলো তো আমি যাচ্ছি না, ঠিক আছে। আর ইন্টারলিউকিন 6 আরেকটা জিনিস করে, আমাদের শরীরে একটা তো আয়রন বিভিন্ন জায়গাতে থাকে, আমাদের শরীরে এক্সট্রা আয়রন স্টোর থাকে সেলের মধ্যে, ফেরিটিন ফর্মে জমা থাকে। মানে এই যে আমরা শরীরে আয়রন খাচ্ছি, আয়রন হিমোগ্লোবিন তৈরিতে হেল্প করে না, আয়রন ছাড়া হিমোগ্লোবিন তৈরি হবে না। কিছু এনজাইম আছে আয়রন ছাড়া কাজ করবে না। তো এই যে আমাদের শরীরে যে নর্মাল ডে টু ডে ফাংশনিং আয়রন, সেটা ছাড়াও আমাদের টিস্যুতে অনেকটা আয়রন স্টোর থাকে। মানে যখন আমাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি হয় প্রথম স্টোর থেকে বার করে। আমাদের যদি টাকা জমানো থাকে, আমাদের ইনকাম হয়, আমরা কী করি তখন জমানোটা থেকে বার করি, একটা সময় জমানোটা শেষ হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমাদের শরীরে ফেরিটিনটা আয়রনের স্টোর থাকে, যখন ডেফিসিয়েন্সি হয় তখন ওখান থেকে বেরিয়ে আসে। এই করতে করতে যখন একেবারে ওটাও শেষ হয়ে যাবে, আর কিছু করা থাকবে না, আয়রন হিমোগ্লোবিন আরও কমে যাবে, ঠিক আছে। ইন্টারলিউকিন 6 আরেকটা জিনিস করে, ওই টিস্যু থেকে ফেরিটিনটাকে বার করে ব্লাডে নিয়ে চলে আসে। তার মানে কি, যখন একটা বডিতে একটা ইনফ্লামেশন ইনফেকশন বা একটা ইনফ্লামেটরি প্রসেস চলছে, সিআরপি তো বাড়বেই, এটা সবাই জানে, সবাই জেনে গেছে। কিন্তু ফিব্রিনোজেনও বাড়ে, ফেরিটিনও বাড়ে। মানে ইন্টারলিউকিন 6 এতগুলো জিনিস বাড়ায়। আমরা এগুলো সাধারণত করি না, মানে ফেরিটিন বা ফিব্রিনোজেন কোনো ক্ষেত্রে করতে, কিছু ডায়াগনোসিস আছে, হ্যাঁ, যেখানে করতে হয় ডায়াগনস্টিক পয়েন্টে। তো আমরাও ছোটোবেলায় ভাবতাম যে একটা জ্বর আছে, বাজে রকমের জ্বর আছে, ওটাই অটোইমিউন জ্বর, ওটা ইনফেকশন জ্বর থেকে আসে না। তো স্যারেরা দেখলাম প্রথম ফিব্রিনোজেন লিখছে, ফেরিটিন লিখছে, তো বুঝতে পারতাম না। তো স্যারটা কেন লিখলেন, জানিস না, তুই কিছুই পড়াশোনা করিস নি, শেষ। মানে আমি জানি না, বুঝিয়ে দেওয়ার লোক নেই, ঠিক আছে। তো বেসিক্যালি যখন ইনফ্লামেশন হচ্ছে, ইন্টারলিউকিন সিআরপি বাড়ায়, ফিব্রিনোজেন বাড়ায়, ফেরিটিন বাড়ায়। তার জিনিসটা বোঝা গেল। তো এগুলো মনে রাখার দরকার নেই, সিআরপিটাই মনে রাখবেন। সুতরাং সিআরপি বাড়লে ইনফেকশন লাফালাফি করার চেষ্টা নেই, যে অসুখটা হচ্ছে সেটা ট্রিটমেন্ট করুন, বাস, তাহলে হবে না। খুব বেশি থাকলে আমাকে বলতে হবে রোগীর একটু অবস্থাটা খারাপের দিকে আছে, এটা আমি বলতে পারি। বোঝা গেল সিআরপি নিয়ে। তাহলে ইনফেকশানে বাড়বে, কোন ইনফ্লামেশন হলে বাড়বে, হ্যাঁ। তারপর যেটা বললাম যে কোনো হার্ট অ্যাটাক হচ্ছে, একটা সেল ড্যামেজ হচ্ছে, সে তখন বাড়বে। তারপরে বললাম যে ক্যান্সারে বাড়তে পারে। আইডিয়াটা হচ্ছে যে ইন্টারলিউকিন যে সিআরপি তৈরি করলো, সিআরপি সে সেলে, সে ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, কোনো ইস্কিমিক সেল হোক, বা হচ্ছে কোনো ক্যান্সার সেল হোক, বা কোনো ইনফ্লামেটরি প্রসেস, সেটাকে মারার চেষ্টা করে। মানে এটা হচ্ছে, এটা আমাদের হাতিয়ার। সিআরপি যে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। সুতরাং সিআরপি দেখে ইনফেকশন হয়েছে বলে পেশেন্টকে ভয় খাইয়ে দেওয়ার কোনো মানে হয় না। তারপরে হচ্ছে একটা কমন জিনিস, ইনফেকশন নিয়ে মনে পড়লো, আজকে একটা পেশেন্ট এসে মাথা খারাপ করে। এটা দেখুন, এটা শুধুমাত্র যারা জানে না, ঠিক আছে, তারা করে না, ইভেন ডাক্তাররাও বলে। কারণ কি, দেখুন, একটা জিনিসকে পেশেন্টকে বোঝাতে গেলে সময় দিতে হবে, কারো অত সময় নেই। একটা হাসপাতালে ডাক্তার রাউন্ড দিচ্ছে, মেডিসিন ওয়ার্ডে 160-70টা পেশেন্ট ভর্তি আছে রাউন্ডে, কাকে ধরে ধরে বোঝাবে? ওই বলে দেয় ইনফেকশন হয়ে গেছে, পেশেন্ট ওটাই। আমি সেটা কোনোদিন করিনি, ঠিক আছে, আমি পার্সোনালি সেটা কোনোদিনই করি না। আমার টাইম লাগলেও আমি পেশেন্টকে বলে দিই, হ্যাঁ, না, ওটাই মাথায় ঢুকে যায়। এ সকালে একটা পেশেন্ট এসেছিলো, ওই সিআরপি এগুলো, তারা হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতালে ডাক্তার তাকে বলে যে আপনি ইনফেকশন হয়ে গেছে, আপনার অবস্থা খারাপ। সে পেশেন্ট কেঁদে কেঁদে তার অবস্থা খারাপ। তাকে আমি কম করে হলো 10 মিনিট ধরে তাকে বোঝালাম জিনিসটা কি। গ্রামের পেশেন্ট, তাকে তো এইভাবে বোঝানো যাবে না, তাকে আমাকে খুব আরও সহজ সরল ভাষায় বোঝাতে হয়। তারপরে সে বুঝলো, পেশেন্ট একটু অন্তত হেসে চেম্বার থেকে বার হলো। তো ট্রিটমেন্ট করার উদ্দেশ্য খালি এটা না, রিপোর্ট দেখলাম আপনার ইনফেকশন হয়ে গেছে, আপনি ওষুধ খান, পেশেন্টের সাইকোলজিক্যালি কী হয়, ভেঙে পড়ে। সেটা না করে পেশেন্ট একটু যদি সহজ করে ভালো করে বলা যায়, ঠিক আছে, একটা প্রবলেম হয়েছে, ওষুধ খান, সেরে যাবে, এটাও যদি বলা যায়, তাহলেও কিন্তু পেশেন্ট ব্যাপারটা ইজিলি নেবে। আমি কিছু না বলতে পারি, হ্যাঁ, এটা একটা সমস্যা। আমি যেমন প্রথম খুব, মানে অনেক পেশেন্ট অনেকটা
ধরে ধরে তো বোঝানো না, আমি যেটা বলি একটু বেড়েছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, ওষুধ দিলাম খান, আপনি সেরে যাবেন, নিশ্চিন্তে থাকুন, অন্তত পেশেন্ট হেসে বার হয়, মানে স্যাটিসফাইড হয়ে বার হয়। এইটা হচ্ছে উদ্দেশ্য। সবাইকে ধরে ধরে বোঝাতে গেলে তো হবে না। ওই কলকাতার দিকে অনেক ফিজিশিয়ান আছে, 30টার বেশি পেশেন্ট দেখবে না, ভিজিট 1500 টাকা আমিও করতে পারি, কিন্তু তাতে লাভ তো কিছু নেই, পেশেন্টের আউটকাম তো সেটাই হবে। তাহলে ভিজিটটা আমার কম থাকলে বেশি পেশেন্টকে দেখতে পারলাম, অনেক পেশেন্টের উপকার হলো, আমার ইনকামটাও হয়ে গেল। আর কলকাতার দিকে অনেকে আছে ওই তারা ওরকম টাইম দিয়ে বোঝায়, লজিক্যালি বোঝায়, 30টার বেশি পেশেন্ট দেখবে না, অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে 2 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যাকে এইসব ব্যাপার। এবার আসি, একটা আমরা রিপোর্ট করি সিবিসি, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট যেটাকে বলি। এই কমপ্লিট ব্লাড কাউন্টে যেটা থাকে, একটা আমাদের হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে, একটা টোটাল লিউকোসাইট কাউন্ট থাকে। লিউকোসাইটের মধ্যে কী কী থাকে, নিউট্রোফিল থাকে, নিউট্রোফিল ইওসিনোফিল থাকে, বেসোফিল থাকে, লিম্ফোসাইট থাকে, মনোসাইট থাকে, ঠিক আছে, থাকে আমাদের প্লেটলেট, শেষে লেখা ইএসআর লেখা থাকে একটা, ঠিক আছে। আরও কিছু প্যারামিটার থাকে, যেমন হচ্ছে পিসিভি থাকে, প্যাক্সেল ভলিউম, এমসিভি থাকে, মেন কর্পাসকুলার ভলিউম থাকে, এমসিএইচ মেন কর্পাসকুলার হিমোগ্লোবিন, আরও কতগুলো থাকে, এমসিএইচসি মেন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, আরেকটা অনেক সময় থাকে আরডিডাব্লিউ। এতগুলো প্যারামিটার থাকে একটা কমপ্লিট ব্লাড কাউন্টে, ঠিক আছে। আমি চেষ্টা করছি যতটুকু বোঝানো যায় এখানে। নর্মালি আমাদের হিমোগ্লোবিন অ্যাভারেজ 15 গ্রাম পার ডেসিলিটার, মানে 100 ml ব্লাডে 15 গ্রাম হিমোগ্লোবিন, এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ওই ছেলেদের ক্ষেত্রে 14 থেকে 16 হচ্ছে অ্যাভারেজ, মেয়েদের ক্ষেত্রে 13 থেকে 15 এরকম থাকে, কিন্তু অ্যাভারেজ 14, ঠিক আছে। মোটামুটি কারো যদি 12-13 হিমোগ্লোবিন মেনটেন হয়, ঠিক আছে, তাহলে আমরা নর্মালি ধরে নিই। বিশেষ করে আমাদের দেশে মেয়েদের একটু হিমোগ্লোবিন কম থাকে, কারণ পিরিয়ড হয়, ব্লাড লস হচ্ছে, আয়রন লস হচ্ছে, ঠিকঠাক কাজ করে বাড়িতে সারাক্ষণ, নিউট্রিশনাল ঠিকঠাক মেনটেন হয় না, হ্যাঁ, তা আমাদের যে ওয়ার্ম ইনফেকশন অনেক বেশি, সব মিলিয়ে একটা মেয়েদের হিমোগ্লোবিন কম থাকে, ঠিক আছে। ইভেন যদি কারো 10ও হিমোগ্লোবিন মেনটেন হয়, ঠিকঠাক খাওয়া দাওয়া করে, কোনো প্রবলেম হয় না, আমি লজিক্যালি বলতে পারি হিমোগ্লোবিনটা কম। এবার কি হয়, যে রিপোর্ট করে একটা হিমোগ্লোবিন 10 আসলো, আপনার শরীরে রক্ত নেই, একটা রক্ত নেই, ও পেশেন্ট সাইকোলজিক্যালি কী হবে? আমার বলা উচিত হ্যাঁ রক্তটা কম আছে, আমি যেটা করি রক্তটা একটু কম এসে চিন্তা করবে না, আয়রন ট্যাবলেট দিয়ে সেরে যাবে, এটা একরকম হলো। আপনার শরীরে রক্ত নেই, পেশেন্ট ওখানেই ভেঙে পড়ে। তাহলে পেশেন্টকে বোঝানোটা হচ্ছে বড় ব্যাপার, ঠিক আছে। আমার হিমোগ্লোবিন ইদানিং কমে গেছে, আমার 10-এর কম থাকছে, আমার মিসেসের এরকম, মেয়ের এরকম, কোনো অসুবিধা হচ্ছে না, খাচ্ছি। হ্যাঁ, কখন মারা যাবে মানে এক্ষুনি মেরে গলার চেয়ে বেশি এক্ষুনি মারা যাবে। হ্যাঁ বলছি না, কতটা থাকলে মারা যাবে সেরকম ব্যাপারটা না। এবার হচ্ছে না, কতটা কতটা কম থাকলে মারা যাবে সেরকম না। যে মানুষটার ধীরে ধীরে অ্যানিমিয়া হচ্ছে, ধীরে ধীরে মানে কোনো একটা কারণ আছে, খুব স্লোলি হিমোগ্লোবিনটা কমেছে, সে ওটাতে সয়ে যায়, বডি না দেখবেন তার হিমোগ্লোবিন 3-4 হয়ে গেছে, দিব্যি বডি টলারেট করছে, কোনো সমস্যা নেই। আমি একটা মানুষকে না ধীরে ধীরে পেন দিচ্ছি, কষ্ট দিচ্ছি, ও একটা সম্পর্ক সয়ে যাবে, ও কষ্ট নিয়ে বার। একটা মানুষকে আমি যদি আজকে, যে খুব রাজার সুখে আছে, দুম করে এমন একটা কষ্টের মধ্যে ফেলে দেবেন, সে সুসাইড করে বসে আছে। তার মানে হচ্ছে আমাদের বডিতে যে জিনিসটা ধীরে ধীরে ডেভেলপ করে, বডি আস্তে আস্তে সয়ে যায়, কষ্ট হয় পেশেন্টের। আর কারো হিমোগ্লোবিন আজকে 10 ছিল, কোনো একটা কারণে দুম করে 3-4 সে বডি কিন্তু নিতে পারবে না, তাহলে 3-4 হিমোগ্লোবিনের পেশেন্ট বেঁচে থাকে, আবার 6 হিমোগ্লোবিনের পেশেন্ট মারা যেতে পারে। ডিপেন্ড করছে যে কী কারণে হয়তো, কতটা র্যাপিডলি বা স্লোলি ডেভেলপ করছে। যে জিনিস আস্তে আস্তে ডেভেলপ করে, বডি আস্তে আস্তে ওটার প্রতি একটা সহনশীলতা তৈরি করে, পেশেন্টের কষ্ট থাকবে। যে আমি ডাক্তারবাবু হাঁটতে গেলে একটুতে হাঁপিয়ে যাচ্ছি, হ্যাঁ, কী হবে, হিমোগ্লোবিন কমলে কি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে, একটু যখন হাঁটাচলা করবে, যখন অ্যাক্টিভিটি বাড়বে, তখন শ্বাসকষ্ট হবে, পেশেন্ট ওটাই বলে না হাঁটাচলা করলে হাঁপিয়ে যাচ্ছি। আমাদের একটা রিলেটিভ মারা গেছিলো, থেকে হঠাৎ করে হিমোগ্লোবিন 4 না 5 হয়ে গেছিলো, খুব কম বয়স, 13-14 বছর হবে। আমার দাদার শালাবাবুর মানে ছেলে, ওই 14 বছর বয়সে এরকম ছিল আর কি। হঠাৎ করে খারাপ হয়ে নিয়ে এসছে আমার কাছে, যেরকম শরীরটা ফ্যাকাসে, হিমোগ্লোবিন 3 না 4 বার হলো। ওকে তখন সন্ধ্যা রাতের দিকে এসে রিপোর্টটা দেয়, আমি বললাম ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি হাসপাতালে, কাল সকালেই ব্লাডটা দেওয়া হবে।
রাত্রেবেলা শ্বাসকষ্ট হয়েছে, মারা যায়। ওটা সাডেনলি হয়েছিল, বডি নিতে পারে। অনেক পেশেন্ট 2-3 হিমোগ্লোবিনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তো ওটা ডিপেন্ড করছে যে কী কারণে হয়েছে, কতটা র্যাপিডলি বা স্লোলি হয়েছে। কে বললো 7 হলে ব্লাডও দিই না আমরা। ব্লাড দেওয়া না দেওয়ার ভ্যালুটা যে 7 বলছে, সেটা আমি 7 হিমোগ্লোবিন থাকলে কোনোদিনই ভাববেন না, কোনো দিনই না, পেশেন্ট দিব্যি ঘুরে বেড়াবে। হ্যাঁ, 7-এর নিচে হলে আমাদের হিমোগ্লোবিন মানে আয়রন ব্লাড দেওয়ার, ব্লাড ট্রান্সফিউশন যেটাকে বলি আমরা, ঠিক আছে, 7-এর নিচে হলে, 7-এর উপরে থাকলে আমরা ব্লাড দরকার। হ্যাঁ, এবার ধরুন যে পেশেন্ট হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, তার ক্ষেত্রে কিন্তু এটা আবার একটু প্রবলেম হতে পারে, সেই জন্য তাদেরকে আমরা ব্লাড দিয়ে দিই। মোটামুটি আর যদি কারো হিমোগ্লোবিন দেখেন, আর কিছু চিন্তা করা দরকার নেই, তাকে আয়রন ট্যাবলেট দিন, ভালো করে খেতে বলুন, ও আস্তে আস্তে হয়ে যাবে, বেড়ে যাবে। আর 7 থাকলে টাইম দেবে না, মরে যাবে, এগুলো বাজে কথা। একটা পেশেন্টকে অনেক মানে বোঝানো যায় ভালো। অনেক পেশেন্ট আমাকে বলে, ডাক্তার আপনি যে কথাগুলো বললেন, আমি তো এর আগে তো অন্য ডাক্তার, উনি এই কথাগুলো বলেছিলেন, কিন্তু উনি খুব এমন সিরিয়াসলি বলেছিলেন না, মনে হচ্ছে আমার পেশেন্ট এখনই বাঁচবেন না। আপনি একই কথা বলেন কিন্তু হেসে হেসে বলা, কিছুই মনে হচ্ছে না। এটাই হচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজ। বোঝানোর পর অনেকে আপনার হিমোগ্লোবিন করবেন, মন বেশিরভাগ ডাক্তারই করে, মানে খুব গুরু গম্ভীর হয়ে বলে, ন্যাচারালি ভয় পাবে। পেশেন্ট পার ডাইরেক্টলি আমাকে বলে যে আমি তো ওখানে দেখেছিলাম এই সমস্যা, ওখানে আর যেতে পারছি না মালদাতে, আপনি যে কথাগুলো বললেন যে ওষুধ, সেগুলো ওই একই হতো, কিন্তু উনি এমনভাবে বলেছিলেন যে আমরা ভয় পেয়ে গেছিলাম। আপনি কিন্তু বলে আমার ভয় লাগছে না। বিষয়টা হচ্ছে এখানে সব কিছু বোঝানোর পর নির্ভর করে। ঠিক আছে, এবার এটা হলো। এবার হিমোগ্লোবিন কেন কমে, তার আবার নানা কারণ আছে, ঠিক আছে। এখন হিমোগ্লোবিন শুধুমাত্র আয়রন থেকে কমে না, অনেক কন্ডিশন আছে। সেটা আবার বলতে গেলে তো আবার, হ্যাঁ, ব্লিডিং থেকে হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো ভ্যাজাইনাল মানে পিরিয়ডের সময় ব্লাড বেশি যাচ্ছে, সেটা হতে পারে, বা হয়তো ডায়রিয়ার সঙ্গে রক্ত বেরিয়ে কোথাও কেটে গেছে, হ্যাঁ, কোনো কারণে ব্লাড ভেঙে যাচ্ছে, অটোইমিউন কিছু প্রসেস আছে, অনেক কারণে। এবার মানে হিমোগ্লোবিন কমে গেছে, সেটাকে আমরা অ্যানিমিয়া বলি, ঠিক আছে। বাট অ্যানিমিয়া কিন্তু ডায়াগনোসিস না। অ্যানিমিয়াটা কেন কমলো সেটা খুঁজে বার করাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। অনেক সময় কি হয় যে কোলনের মধ্যে ক্যান্সার হয়ে থাকে, টিউমার হয়ে যায়, ওখান থেকে ব্লাড লস হচ্ছে অল্প অল্প করে, স্টুল দিয়ে অল্প অল্প ব্লাড লস হতে 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 হিমোগ্লোবিন কমে গেছে। সেই জন্য আমরা কোলোনোস্কোপিও করে দেখি, যদি সেরকম সন্দেহ হয় যে এরকম কিছু আছে, তার আগে আমরা স্টুল টেস্ট করে দেখি, ঠিক আছে। স্টুল টেস্ট করে যদি দেখি যে ব্লাড পজিটিভ আছে, তখন আমাদের ভাবতে হয় যে হয়তো কোনো জিআই থেকে ব্লাড, তখন কোলোনোস্কোপি আমরা করে দেখি, ঠিক আছে। তো পুরো হিমোগ্লোবিন কেন কমেছে, এটা ওয়ার্কআপটা বেশ কঠিন। এবার হচ্ছে যদি সিম্পলি যেটা আমাদের দেশে মোস্ট কমন, আমাদের দেশে, সেটা হলো আয়রন ডেফিসিয়েন্সি, আয়রনের অভাব। আয়রনের অভাব হলে ভেরি সিম্পল, আমরা আয়রন দেবো, খুব কম থাকলে ইঞ্জেকশন দিয়ে মুখে আয়রন ট্যাবলেট খেতে দিই। এবার আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে কিনা এটা প্রমাণ করা যায়। যেমন হচ্ছে সিরাম আয়রন টেস্ট হয় একটা, এ নর্মালি 50 থেকে 150 মাইক্রোগ্রাম থাকে, ঠিক আছে। যদি আমি দেখলাম কারো সিরাম আয়রনটা 20 হয়ে গেছে বা 10 হয়ে গেছে, আরও কমে গেছে, তার মানে তো বুঝে গেলাম আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে। দেখুন একটা জিনিসকে মানে আমাদের সে 99% বা 90% আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কিন্তু বাকি তো অন্য কিছু আছে। যদি আমাকে ডায়াগনোসিস করতেই হয় যে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে কিনা, তাহলে আমাকে প্যারামিটারগুলো করতে হবে। সিরাম ফেরেটিন আমরা করে দেখি, যেটা বললাম যে আমাদের শরীরে কি হয়, ফেরেটিন স্টোর থাকে আয়রন হিসেবে। যখন আয়রন ডেফিসিয়েন্সি, তখন কি স্টোর থেকে হবে। আমার যখন ইনকাম চলছে, আমার 1 লাখ টাকা জমা ছিল, এবার ইনকাম কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তাহলে 1 লাখ টাকা খরচা করবো, কত আস্তে আস্তে কমবে, ঠিক আছে। তাহলে আমরা দেখবো যে ফেরেটিনটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আরও কতগুলো জিনিস আছে, এগুলো বললে আমার জন্য অনেক জটিল হয়ে যাবে। টিআইবিসি একটা টেস্ট করি আমরা, টিআইবিসি মানে টোটাল আয়রন বাইন্ডিং, এটা বেড়ে যায়। মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা 3টে প্যারামিটার দেখি। আরেকটা দেখা হয় ট্রান্সফেরিন স্যাচুরেশন, এগুলো বলবো না আমি, দরকার নেই, ঠিক আছে। বললাম শুধু ট্রান্সফেরিন স্যাচুরেশন, এটা না মনে রাখলেও চলবে। টিআইবিসিটা বেড়ে যায়, মানে যদি কারো আয়রন ডেফিসিয়েন্সি থাকে, সিরাম আয়রনটা কমবে, সিরাম ফেরেটিনটা কমবে, আর টিআইবিসিটা বেড়ে যাবে। এই 3টে দেখে আমরা বলে দিই যে আয়রন ডেফিসিয়েন্সি, শিওর একেবারে।
আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে, আর কোনো নেই। এটাও বাড়ে, টার্ম স্যাচুরেশনটা বেড়ে যায়, যা এগুলো এটা আপনি ভুলে যাবেন। এই দুটো মনে রাখলে, তিনটে মনে রাখলে চলবে। সিরাম আয়রন কমবে, ফেরিটিন কমবে, টিআইবিসিটা বেড়ে যাবে। টিআইবিসি কথাটা মানে হচ্ছে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এবার দেখুন, আপনার যদি পেট যদি খালি থাকে তা খাবার ক্যাপাসিটি বেশি হবে, আর পেটটা যত ভরবে তাহলে কী হবে, ক্যাপাসিটি কমে যাবে। তাহলে শরীরে বেসিক্যালি কি হিমোগ্লোবিন মলিকিউল, আয়রন যে হিমোগ্লোবিন মলিকিউল থাকে সেখানে তো আয়রন বাইন্ডিং হচ্ছে। তাহলে আয়রনের ডেফিসিয়েন্সি হয়েছে মানে কি, আয়রনে হিমোগ্লোবিন আয়রন কমে গেছে, তাহলে ফাঁকা পড়ে আছে, আবার পেটটা ফাঁকা পড়ে, তাহলে পেট ফাঁকা থাকলে খাবার বেশি ধরবে। তাহলে একটা হিমোগ্লোবিন মলিকিউল টোটাল 4টা আয়রনের সঙ্গে বাইন্ড করতে পারে, ঠিক আছে, তার বেশি পারে না। যদি সেটা আয়রনই কমে গেছে তাহলে কী হবে, বাইন্ডিং জায়গাগুলো খালি পড়ে আছে, তো তাহলে বাইন্ডিং ক্যাপাসিটি বেশি। ব্যাপারটা ওই রকম। আমি সিঙ্গেল, মানে আমার প্রেমে পড়ার চান্স বেশি, আমার ডেফিসিয়েন্সি আছে। সুতরাং একটা জিনিস আর মানে ওই রকম যে আয়রন কমে গেছে মানে হিমোগ্লোবিন, এই যদি হিমোগ্লোবিন মলিকিউল হয় এই 4টে আয়রন বাইন্ড করতে পারে। এবার আয়রন কমে গেছে তার মানে কি, এটা খালি পড়ে আছে, তাহলে বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে গেছে, তো খালি পড়ে আছে। একটা গ্লাস খালি আছে মানে তো বেশি জল ভরবে, সেই জন্য বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে যায়। বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে গেছে কথাটা মানে হলো বাইন্ড করার জায়গাগুলো খালি পড়ে আছে, কারণ আয়রন নেই তো। হ্যাঁ, কমে গেছে। সিম্পলি তিনটে মনে রাখবে, সিরাম আয়রন কমে গেছে, ফেরিটিন কমে গেছে, টিআইবিসি বেড়ে গেছে। এটা তো কনফার্ম ডায়াগনোসিস যে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে। এবার প্রবলেম আছে, দেখলাম না আয়রন দিচ্ছেন তবুও হিমোগ্লোবিন বাড়ছে না, সে একটা জটিল জিনিস। ওটা মানে ওটা আবার একটা আয়রন রেজিস্ট্যান্ট হয়, ও সে আমরাও ডায়াগনোসিস করতে পারি না, ঠিক আছে, মানে ওটা ডায়াগনোসিস কঠিন ব্যাপার একটু আর, ঠিক আছে। তাহলে একটা হতে পারে, যেটা বললাম যে কোনো একটা কারণে ব্লাড লস হচ্ছে তার জন্য অ্যানিমিয়া হবে। কিছু ডিজিজ আছে যা আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিগুলো আরবিসিকে ডিস্ট্রয় করে দেয়। বডিতে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে, সেই অ্যান্টিবডিগুলো কি করে, আরবিসিকে ভেঙে দেয়। তা ভেঙে দিলে কি হবে, রক্তটা কমবে, হিমোগ্লোবিন কমবে, ঠিক আছে। এবার এরকম অনেক কন্ডিশন, তার মধ্যে একটা এসএলই কন্ডিশন আছে, মেয়েদের এটা খুব বেশি হয়, সিস্টেমিক লিউপাস এরিথেমাটোসাস, ঠিক আছে। এটা ইয়াং মেয়েদের বেশি, মানে ছেলেদের হয়, এর রেশিওটা হচ্ছে 9:1। এটা অটোইমিউন ডিজিজ। মানে যদি এসএলই পেশেন্টে আমরা দেখি যে 10 জন পেশেন্ট পাই আমরা, তার মধ্যে 9 জন ফিমেল থাকে, 1 জন মেল থাকে, মানে মেলদের কম হয়, ইয়াং এজে সব থেকে এটা বেশি হয়। মানে ধরুন একটা ইয়াং ফিমেল, মানে খুব অল্প বয়সে একটা মেয়ে আমার কাছে এসছে, আমি দেখলাম সে ইনভেস্টিগেশন করে যেভাবে বুঝলাম না হিমোগ্লোবিন কমে গেছে, তখন কিন্তু আমাদের একটা মাথায় থাকে যে এসএলই হয়েছে কিনা। তার অনেক রকম ডায়াগনস্টিক ক্লু আছে, তার জন্য একটা টেস্ট করি আমরা, এএনএ টেস্ট করি, একটা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, মানে এই অ্যান্টিবডিগুলো আরবিসিকে ডিস্ট্রয় করে দেবে, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, ঠিক আছে। এইটা যদি পজিটিভ আসে, ঠিক আছে, তখন আরেকটা আমরা রিপোর্ট করি অ্যান্টিডিএস ডিএনএ, মানে ডিএনএর এগেনস্টে অ্যান্টিবডি। এই দুটো যদি পজিটিভ এসে যায়, আরও কিছু ক্রাইটেরিয়া আছে, তাহলে আমরা বলি যে এসএলই হয়েছে। সেটা খুব জটিল ডিজিজ, সেটা মানে ট্রিটমেন্ট করা সম্ভব না, ঠিক আছে, মানে আপনাদের কথা বলছি আর কি, ঠিক আছে। আমাদেরও ডায়াগনোসিস হলে পেশেন্টকে আমরা সাধারণত রেফার করে দিই, কারণ এই সময় যে সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করি, আবার ইয়াং মেয়েদের তাদের বাচ্চা নেওয়ার ব্যাপার থাকে, যে ওষুধগুলো বাজে বাজে সাইড এফেক্ট আছে, বাচ্চা আসে না, সেই জন্য এত কিছু জটিলতা আপনি নিজের মাথায় 300 টাকার জন্য মাথার ঘাটে রাখি না, আমরা বলে দিই রিমান্ডার্সকে চলে যাবে। কারণ কেউ যদি বলে আপনি ট্রিটমেন্ট করুন তাহলে আমরা করতে পারবো, ঠিক আছে, যে পেশেন্টকে সব কিছু বুঝিয়ে দিতে হয় আমাদের, ঠিক আছে। আর কিছু কিছু পেশেন্ট আছে ভেলোরে হয়তো সেখানে ডায়াগনোসিস করে আসে, তো আমাদের কাছে হাবভাবটা এমন দেখা যায় আমরা এসেলেই জানি না, ঠিক আছে, আমার ভেলোরে ডায়াগনোসিস হয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনি ভেলোরে ডায়াগনোসিস করেছেন, ঠিক আছে, ঠিক আছে, যাক এই ব্যাপার। তো এখানে তাহলে যখনই কোনো ইয়াং ফিমেলদের আমরা দেখি যে একটা অ্যানিমিয়া হয়েছে, তখন কিন্তু আমরা এএনএ টেস্ট, আমরা যখন পিজিটি ছিলাম, একটা মেয়ে এরকম এসেছিলো 20-21 বছর হবে, তার আমরা টেস্ট করলাম প্রথমে স্ক্রিনিং টেস্টগুলো করে, হিমোগ্লোবিন কম, এএনএ টেস্ট করে এএনএ পজিটিভ আসে, সেখানে ওয়ার্কআপ হয়, এসএলই ডায়াগনোস ট্রিটমেন্টে চলে। তার একটা সিনিয়র দাদা ছিল, সে আরএমও ছিল, মানে সে অতটা মানে পড়াশুনো নিয়ে অত না, আমাকে একটাই কথা, আমি তোমরা কী করে এসএলই ডায়াগনোসিস করলে বলো তো, একটা মেয়ে তোমরা হিমোগ্লোবিন কী করে মাথা আসলো যে এসএলই হতে পারে, এটাই তো, এটা একদম থিওরেমের মতো, উপপাদ্য যেমন পড়তাম না আমরা, যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওই রকম এটা, যে কোনো ইয়াং ফিমেলের হিমোগ্লোবিন কম, আমাকে এসএলই একটা মাথায় রাখতেই হবে,
জাস্ট থিওরেমের মতো, সেটা ওয়ার্কআপ করেছি আমরা, ডায়াগনোসিস হয়ে গেছে, মিলে গেছে। এখানে আমরা অনেক পেশেন্ট পাই। এবার এসিলে নানা রকমভাবে প্রেজেন্ট করে, সেটা একটা বিশাল টপিক, ওটা আর যাচ্ছি না আমি এখন। ঠিক আছে, এবার কি হয় যখন কোনো কারণে দেখুন এখানে তাহলে কি হচ্ছে, এই অ্যান্টিবডিগুলো আরবিসিকে ভেঙে দিচ্ছে। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিন কমবে, আর হিমোগ্লোবিন যখন ভাঙবে, আগেও বলেছিলাম যে হিম পার্ট থেকে কি বিলিরুবিন তৈরি হয়, হয়তো এই পেশেন্টদের দেখবেন বিলিরুবিনও বেশি বেড়ে থাকবে। আরও কিছু কিছু প্যারামিটার আছে, ওগুলোতে আমি যাচ্ছি না। তাহলে কোনো একটা পেশেন্টের হিমোলিসিস থেকে, মানে আরবিসি ব্রেকডাউন থেকে অ্যানিমিয়া হচ্ছে, মানে তার হিমোগ্লোবিন তো কম থাকবেই, বিলিরুবিনটা বেড়ে থাকবে। বিলিরুবিন দুটো বলেছিলাম, কনজুগেটেড, আনকনজুগেটেড। এদের ক্ষেত্রে আনকনজুগেটেডটা বেশি বাড়ে। কেন, সব কারণ আছে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এগুলোকে হিমোলাইটিক অ্যানিমিয়া বলা হয়। হিমো মানে হচ্ছে আরবিসি, লাইটিক মানে ভেঙে যাওয়া, মানে আরবিসি ভেঙে যে অ্যানিমিয়াগুলো হচ্ছে। এবং মজার ব্যাপারটা, এদের বিলিরুবিনটা 7-এর বেশি কখনো যায় না। এগুলো হচ্ছে ডায়াগনস্টিক, মানে একটা পেশেন্টের হেমোলাইটিক অ্যানিমিয়া যখন বুঝবো কী করে, আমি দেখলাম তার হিমোগ্লোবিন কমে গেছে, বিলিরুবিন দেখলাম বেড়ে আছে, দেখলাম আনকনজুগেটেডটা বেশি, 7-এর বেশি যায়নি, তখনই আমাদের সন্দেহ হয় যেটা হচ্ছে। তখন আমরা এএনএ ফেএন সব টেস্ট করতে দিই, এইভাবে স্টেপ বাই স্টেপ চলবে। আর পেশেন্ট কী হয়, যে বিরক্ত, ডাক্তারের কাছে আসছি, অল্প ওষুধ দিচ্ছে, রিপোর্ট করতে বলছে, আর একবারে সব রিপোর্ট দিয়ে দেবো তো কী করে হবে? কারণ একটা পেশেন্ট সবাইকে একবারে 1000টা আমি টেস্ট দিয়ে দিই, তাহলে যার দেখলাম একটা জায়গাতে আমরা থেমে গেল তো হয়ে গেল, যারা আমি দেখলাম হ্যাঁ একটা পসিবিলিটি আমার বাড়ছে, নেক্সট চেষ্টা করতে দেবো। একবারে তো সবগুলো করতে দিই না, তো কিছু কিছু একটা পেশেন্ট একদম দুবার আসলো, অ্যান্টিটিএস ডিএনএ করতে দিলাম, এএনএ পজিটিভ হলো, অ্যান্টিটিএস, সে পেশেন্ট আসেই না, কোথায় গেল আমি জানি না। সে খালি ওটাই ভাবছে ডাক্তার কাছে গেলেই খালি টেস্ট দেয়। তাকে বুঝিয়ে দিই, হ্যাঁ, কিন্তু সে বিরক্ত হয়। আরে একবারে দিয়ে দেওয়া হয়, ডাক্তারবাবু গেলাম একবারে 5,000 টাকার টেস্ট দিয়ে দেবে। যাক, এগুলো চলতেই থাকবে। কিন্তু এখনও পেশেন্ট আমাদের কথা শোনে, আমাদের কাছে পেশেন্ট হয়, লোকে দেখাতে আসে। ঠিক আছে, সবাই তো শুনবে না কথা, ওটা একটা গেল। এবার যেটা মেনলি আমি বলতে চাইছিলাম, ওখানে অনেকটা চলে গেল। টোটাল কাউন্টটা হচ্ছে 4,000 থেকে 11,000। ঠিক আছে, যে কোনো কোনো ল্যাবে ওটা আবার দেখা যায় যে কেউ 3,000 থেকে 10,000 দেয়। ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড 4 থেকে 11,000, এটা যে জায়গায় লেখানো থাক, নর্মাল মনে রাখবেন 4,000 থেকে 11,000 হচ্ছে কাউন্টটা বাড়ে। ঠিক আছে, এবার এর মধ্যে টোটাল লিউকোসাইট মানে যে শ্বেত রক্তকণিকা আছে, তারপরে এতগুলো টাইপ আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। টোটাল কাউন্ট হচ্ছে এইটা। এবার ধরুন নিউট্রোফিল ওই একটা রেঞ্জ থাকে 65, অ্যাভারেজ আমি 65% ধরলাম। ঠিক আছে, ইওসিনোফিলে 3-4-এর বেশি থাকে না, ওই বেসোফিল 0 থেকে 1 হয়, লিম্ফোসাইট মোটামুটি 35-এর মধ্যে, 20 থেকে 30, আর মনোসাইটও 1 থেকে 2% থাকে। তার মানে দেখুন, একটা ধরুন কোনো পেশেন্টের টোটাল কাউন্ট 7,000 আসলো। ঠিক আছে, 7,000, তাহলে নিউট্রোফিল তাহলে কত হবে? তাহলে 7,000-এর 65 করুন, তাহলে 0, 7-5 35, 3 742 না 45। তার নিউট্রোফিল হলো এটা পার্সেন্টেজে, তার মধ্যে এটা হয়ে গেলে এবার বাকিগুলো ভাবে করে দেখতে পারি আমরা। ঠিক আছে, এবার হচ্ছে যে যদি বডিতে ইনফেকশন থাকে, ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, নিউট্রোফিলগুলো হচ্ছে বেসিক্যালি ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম। নিউট্রোফিল মানে যখনই বডিতে ইনফেকশন হয়, প্রথম যে ছুটে যায়, মানে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, সে হলো নিউট্রোফিল। এবার মজার ব্যাপারটা হচ্ছে, ধরুন এই যে আমাদের ব্লাড ভেসেল, ঠিক আছে, এর ভিতরে ব্লাড আছে, এখানে সব রকম হিমোগ্লোবিন আছে, আরবিসি আছে, ডাব্লিউবিসি সবগুলো আছে, এরাও আছে, মানে প্লেটলেট আছে, এটা তো পরে আসছি। হ্যাঁ, সবাই আছে, সবাই ঘুরে বেড়াচ্ছে। এতে দুটো পুল থাকে, একটাকে বলি আমরা সেন্ট্রাল পুল, মানে ব্লাড ফ্লোর সঙ্গে সে নড়াচড়া করছে, সেন্ট্রাল পুল বলি ওটাকে আমরা। আরেকটাকে বলা হয় মার্জিনাল পুল। মার্জিনাল মানে কি, মার্জিন বরাবর। মার্জিনাল মানে হচ্ছে কিছু কিছু সেল এরকম এদের সঙ্গে লেগে থাকে, মানে ব্লাড ভেসেলের সঙ্গে লেগে থাকে। এরা হচ্ছে বেসিক্যালি আমরা রিজার্ভ ফোর্স। বুদ্ধিমান লোকেরা কি করে, যা ইনকাম করে কিছুটা জমিয়ে রাখে, আর যে লারে লাপ্পা, যা ইনকাম তার থেকে খরচ বেশি। বুদ্ধিমান মানুষ হচ্ছে ইনকাম করছে, খরচাও করছে, প্রয়োজনে যত। ঠিক এরকমভাবে একটা তো মেন ব্লাডে চলাচল করছে, ওরা আছেই, আমরা রিজার্ভ ফোর্স হিসেবে
সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের মতো আছে চুপচাপ, পুলিশ পার্সনের ফোনকে এসে পেটাতে শুরু করলো। তো এরকম যে মার্জিনাল পুলটা হচ্ছে এরকম থেকে বসানো আছে, যখন আমি পার্সেন্ট তো দরকার হবে তখন তোমাকে আমি ডাকবো, ঠিক আছে? হ্যাঁ, চুপচাপ আছে। তাহলে যখন আমি এই যে নর্মাল কাউন্টটা দেখছি, এটা ব্লাড টানছি, তাহলে এই কাউন্টটা আমি এটা তো আমরা দেখতে পাচ্ছি না এখন। এবার ধরুন বডিতে ইনফেকশন হয়েছে, ঠিক আছে, তাহলে কি হবে? দাদা তখন বেশি করে সে সৈন্য দরকার, নিউট্রোফিল দরকার, তখন এখান থেকে বেরিয়ে আসবে। সে কাউন্টটা দেখা গেলো বেড়ে হয়তো 12,000 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখুন পেশেন্টের সামান্য একটা জ্বর বা কোনো একটা কারণে একটা টেস্ট করেছে, 12,000 কাউন্ট এসে গেছে। ইভেন আজ যে সকালে পেশেন্ট তার কাউন্ট 11,600। হাসপাতালে ডাক্তার তাকে বলে দিয়েছে আপনার শরীরে ইনফেকশন, আপনার শরীরটা মোটামুটি পচে যাওয়ার মতো অবস্থা, কী হবে আপনার জানেন, আবার একদম এই ল্যাঙ্গুয়েজ, মানে পেশেন্ট যেটা বলছে, ঠিক আছে। সে তো মানে হাত পা ছেড়ে তার অবস্থা খারাপ। এটা তো কিছুই না, কেন বলছি? এবং এই যে কাউন্টটা, এটা শুধুমাত্র ইনফেকশানে বাড়ে না, শরীর কোনো কারণে দুর্বল আছে বা স্টেরয়েড যখন মেডিসিন আমরা কিছু ব্যবহার করি, তখন কি হয় যে কোনো কারণ ছাড়াই এরা এখানে আসতে শুরু করে, ন্যাচারাল কাউন্টটা একটু বেশি আসবে। এবার আমি যেহেতু পেশেন্টের কোনো জ্বর নেই, কিছু নেই, তার কোনো খারাপ দিক আমি দেখতে পাচ্ছি না, দেখুন আইসোলেটের কাউন্টটা একটু বেড়ে যাচ্ছে, 600, 500, 1000 বেড়ে যাচ্ছে, সেইটার জন্য তো পেশেন্টের মাথায় ঢোকানো উচিত না আপনার ইনফেকশান হয়ে গেছে। হতে পারে ইনফেকশান নাও হতে পারে, ওই পুলটা কোনো কারণে ওখান থেকে মানে বেরিয়ে সেন্ট্রাল পুলে এসে গেছে, কাউন্টটা একটু স্টিরয়েড খেলে কাউন্টটা বাড়ে। এটা আমাদের প্রশ্নই করতো যে স্টিরয়েড খেলে কাউন্ট কেন বেড়ে যায়, কারণ মার্জিনাল পুলটা তখন মানে ওরা কী করে, স্টিরয়েডগুলো এদেরকে এখান থেকে টেনে বার করে এখানে ঢুকিয়ে দেয়, তাহলে কাউন্টটা বাড়বে। সেখানে ইনফেকশনের জন্য মানে স্টিরয়েড খাচ্ছে তাই। তাহলে শুধুমাত্র কারো একটা আমি দেখলাম জ্বর নেই, কিছু নেই, দিব্যিসে ভালো আছে, একটা কাউন্ট করতে গিয়ে, এবার দেখুন এই যে আমরা কাউন্টটা করছি সেটা তো কোন ল্যাবে কোনো মানুষ বা মেশিন করছে, সেও তো কোনো কারণে ভুল দিতে পারে। মেশিন তো, মানুষ তো, এটা এরার তো হতেই পারে, সব মেশিনের ক্যাপাবিলিটি তো একরকম না। তাহলে সেটা পেশেন্টের মাথায় আমি কেন ঢোকাবো যে আপনার ইনফেকশন হয়ে গেছে? অ্যাসেস করবো পেশেন্টকে আমি, তার কী প্রবলেম সেটা আমি শুনবো। কদিন আগে এরকমও হয়, সেদিন একটা পেশেন্ট আর নাকের একটা অপারেশন হবে, ENT ডাক্তারকে দেখিয়েছে, হ্যাঁ, প্লেটলেট কাউন্ট মোটামুটি ওই 1.5 লাখ থেকে মোটামুটি 3 বা 4.5 লাখ এরকম হয়, তার ওই 80,000 কাউন্ট এসে গেছে। ন্যাচারালি ডাক্তার তাই কী বলেছে যে আপনার তো প্লেটলেট কাউন্ট কম, ফিজিশিয়ানকে দেখিয়ে ট্রিটমেন্ট করে আসুন কেন কমেছে, তারপর আবার অপারেশন। প্লেটলেট কাউন্ট কম থাকলে ব্লিডিং বেশি হবে, অপারেশন করা যাবে না। আমার কাছে আসলাম, দেখলাম তার কোনো সমস্যা নেই, কোনো ওষুধ খায় না, তার আগে থেকে সুগার প্রেশার কিছু না, পেশেন্ট দিব্যি ভালো, কোনো ব্লিডিং হচ্ছে না। আমি তাকে সিম্পলি বললাম রিপিটটা আপনি টেস্টটা আরেকবার করুন, না আরেকবার রিপিট করুন টেস্টটা, আবার বেশি করতে দিলাম। তারপর দিন কাউন্ট আসলো 1.5 লাখ। তাহলে মেশিন তো কোনো কারণে কম দেখাতেই পারে, মেশিন তো এরার হতেই পারে, সেই মেশিন কোনো কারণে এরার দেখিয়েছিল। আবার সে ডাক্তার আমার পরিচিত দাদাকে ফোন, দাদা এরকম, হ্যাঁ পাঠিয়ে দিয়ে অপারেশন করে দেবো, অপারেশন হয় কেন? তাহলে সবসময় একটা রিপোর্ট সিঙ্গেল ভ্যালু দেখে, সিঙ্গেল একটা এর দেখে পেশেন্টকে বলো আপনার প্লেটলেট কমে গেছে, হ্যাঁ, আপনি ওই পেঁপে খেতে শুরু করুন, পেঁপের রস খেলে নাকি প্লেটলেট প্যাপায়া থাকে, ঠিক আছে, এসব ব্যাপার আর কি। তো অ্যানালিসিসটা পেশেন্টকে, অনেক পেশেন্ট, সেই ধরনের একটা পেশেন্ট এসেছিলো আমার কাছে, ওরা যারা CML মানে এক ধরনের ব্লাড ক্যান্সার, একটা মেয়ে, ডায়াগনোসিসটা আমার হাতেই হয়েছিল। CML অনেক পেশেন্ট ডায়াগনোসিস হয়, সে এখন ট্রিটমেন্ট ভালো, মুম্বাইতে ওষুধ ট্রিটমেন্ট করছে। হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট রাখি না, বললাম ব্লাড ক্যান্সার পেশেন্ট তো আমরা নিজের হাতে রাখি না, পেশেন্ট আমরা রেফার করে দিই। তো পেশেন্টটা খুব ভালো আছে এখন। তো CBC টেস্ট করেছে, তার প্লেটলেট কাউন্ট ওই 90,000-এর মতো এসছে। সে রীতিমতো টেনশানে পড়ে গেছে, আমার কাছে এসছে। আমার কিছু করতে হবে না, আপনার টেস্টটা কালকে আরেকবার করেন, আরেকবার করলো 1.5 লাখ কাউন্ট এসছে। সুতরাং একটা ভ্যালু দেখে পেশেন্টকে ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয় না। আর 80,000 কাউন্ট হয়ে গেলেও তো আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছে, কিছু ওষুধ খাচ্ছে, বোন ম্যারো সাপ্রেশন হয়, কাউন্ট একটু কমতেই পারে। তাহলে পেশেন্টকে অ্যাসিওর করতে হবে যে কিছু হয়নি, ঠিক আছে। কাউন্ট যদি কমেও থাকে, এতে টেনশন নেওয়ার তো কিছু নেই। আপনার সমস্যাটা এটা, কখনো বাড়বে, কখনো একই রকম থাকবে। 2 দিনে বসে টেস্ট করলো, প্লেটলেট কাউন্ট নর্মাল এসছে। তাহলে এইভাবে আপনাকে পেশেন্টকে সাইকোলজিক্যালি হ্যান্ডেল করতে হবে। নাহলে তো দুম নামে একটা খালি পেশেন্টকে বলে দিলাম আপনার হয়ে গেছে, বা এখানে 80,000 তাকে হেন তেন রিপোর্ট ওষুধ খাওয়াতে শুরু করলাম। ওষুধ আছে অনেক প্লেটলেট কাউন্ট বাড়ানো, সেটা খুব কমে ব্যবহার হয় বা অনেক দামি দরকার পড়ে না। সিম্পলি রিপিট করলাম, কারণ নর্মাল এসে গেছে। সেটাই বলছি যে কারো শুধুমাত্র, হ্যাঁ, এবার যদি কারো ইনফেকশন হয়, দেখবেন টোটাল নিউট্রোফিল 90% হয়ে গেছে। ধরুন কাউন্ট বেড়ে হয়তো 19,000 হয়েছে, ঠিক আছে, আবার নিউট্রোফিল 90% বেড়ে গেছে। তার মানে কি, নিউট্রোফিল ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, ও বেশি অ্যাক্টিভ, ওকে বেশি দরকার, তাহলে বেশি করে এসে গেছে। লিম্ফোসাইট তখন এগুলো কমতে শুরু করবে, বাকিগুলো কমবে।
তো টোটাল কাউন্ট কারো সত্যিকারের বেশি, নিউট্রোফিল বেড়ে গেছে, তার জ্বর আসছে বা একটা সেপসিস হয়েছে, তখন ডেফিনেটলি সেটা অ্যালার্মিং ব্যাপার যে কাউন্ট অনেক 19,000, 14, 20, 25, 30,000 কাউন্ট আসছে, নিউট্রোফিল অনেক বেশি, তো ডেফিনেটলি আমাকে সিরিয়াসলি নিতে পেশেন্টের ট্রিটমেন্ট করতে হবে। তাহলে শুধুমাত্র সামান্য একটা কাউন্ট বেশি দিয়ে পেশেন্টের মাথায় ঢোকাবেন না যে আপনার ইনফেকশন হয়ে গেছে, ঠিক আছে। ইওসিনোফিল কাউন্টার কোনো প্যারাসাইটিক ইনফেকশনে বাড়ে বা কোনো অ্যালার্জিক কন্ডিশন থাকলে পারে, প্যারাসাইটিক ইনফেকশন বা কোনো অ্যালার্জি, এগুলো হতে পারে, ঠিক আছে। আর মনোসাইটের না মাথা লিম্ফোসাইটও কখনো কখনো বাড়ে, ঠিক আছে। এবার যেটা বললাম যে কারো কাউন্ট ধরুন অনেক বেশি হয়ে গেছে, মানে এই টিএলসিটা 1 লাখ 2 লাখ এরকম হয়ে গেছে, তখনই আমরা কিন্তু ব্লাড ক্যান্সারের কথাগুলো ভাবি। ব্লাড ক্যান্সার অনেক রকম টাইপ আছে। ব্লাড ক্যান্সার একটা খুব সিম্পল কথা, অনেকগুলো টাইপ হয়, সেটা এখন বোঝানো সম্ভব না। এএমএল হয়, অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, সিএমএল হয়, ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া, এএলএল হয়, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, আরেকটা হয় এএমএল, সিএমএল আর সিএলএল হয়, সিএলএল বা এসএলএল বলা হয়, ঠিক আছে। তো যখন কাউন্ট মোটামুটি অনেক বেশি হয়ে গেছে, লাখের উপর হয়ে গেছে, তখনই কিন্তু আমাদের সন্দেহ হয় যে এই যে সিএমএল যেটা বললাম, ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া, এগুলো খুব পায়। মানে আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমি বেশ কয়েকটা পেশেন্ট পেয়েছি। ওরা প্রথম কীভাবে এসে বলবে, ডাক্তার আমার পেটটা এখানে শক্ত হয়ে গেছে, পেটটা ভাল লাগছে। সিএমএলে যেটা স্প্লিনটা অনেক বড় হয়ে যায়, একদম স্প্লিন বেডে নেই এরকম বড় হয়, স্প্লিনটা এমনি আমরা টাচ করতে পারেন, এখানে সাইজ ছোটো, এর ভেতরে এমন হয়ে থাকে প্যাল করা যায় না, স্প্লিনটা অনেক বড় হয়ে যায়। আর বড় হয়ে যাওয়াতে স্টমাকটা চেপে দেয়, খেতে বেশি পারবে না, যে অল্প খাবে না, যে স্টমাকে কম্প্রেস করে রেখেছে, তো ভলিউমটা কমে গেছে, অল্প খেলে পেট ভরে যাবে। তো পেশেন্ট এসে বলে আমার পেটটা এখানে ভারী ভারী লাগছে, অল্প খেলে পেট ভরে যাচ্ছে, এটা ম্যাক্সিমাম কমপ্লেন এটাই থাকে। আমরা হাত দিয়ে দেখলাম স্প্লিন অনেক বড়, তখনই আমরা টেস্ট করতে দিই সিবিসি, পেরিফেরাল ব্লাড কাউন্ট, পেরিফেরাল তখন এই উল্টো পাল্টা সেল এসে যায়, ওটা দেখলে বোঝা যায়। আর এটা ইউএসজি করে দেখেন স্প্লিনটা অ্যাকচুয়াল সাইজ কত হয়েছে, তাহলে খুব ইজিলি ডায়াগনোসিস হয়ে যায়। ট্রিটমেন্ট এখানেও করা যায়, কিন্তু আমরা করি না, মানে ডাইরেক্ট হেমাটোলজির কাছে আমরা রেফার করছি, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা এখানে গেল। টাইম কত হলো দেখুন তো, ঠিক আছে, কোন অসুবিধা নেই। এবার যেটা বললাম, প্লেটলেট মোটামুটি ওই 1.5 লাখ থেকে নর্মাল করে 4, 4.5, 5 এরকম, হ্যাঁ থাকে, লাখে থাকে কিন্তু, তো 5 লাখ। তাহলে দেখুন হিমোগ্লোবিন তো গ্রামে ছিল, টিএলসিটা হাজারে হলো, মানে 4 থেকে 11,000, প্লেটলেটটা চলে গেল লাখে, ঠিক আছে। একটা আরবিসি একটা কাউন্ট থাকে, আরবিসি মানে এটার মিলিয়নে থাকে, ওই মোটামুটি 3 বা 3.5 থেকে 4.5 মিলিয়ন থাকে, মিলিয়ন। তাহলে হিমোগ্লোবিনটা হবে গ্রামে থাকে, আরবিসিটা মিলিয়ন নাম্বারে থাকে, আর টিএলসিটা মানে এতে থাকে হাজারে থাকে। তাহলে টিএলসি হচ্ছে 1000, তারপর লাখটা হচ্ছে প্লেটলেট, আর মিলিয়নটা হচ্ছে আরবিসি, ঠিক আছে। তাহলে এটা গেল। এবার হিমোগ্লোবিন কমলে আরবিসিও কমবে, যার দেখবেন যে হিমোগ্লোবিন কমে গেছে আরবিসি কাউন্টও কমবে, ব্যাপারটা তো একই, ঠিক আছে। এবার হচ্ছে প্লেটলেট, প্লেটলেট 1000টা কারণে কমে, ঠিক আছে। যেটা বললাম, একটা কারো হঠাৎ রিপোর্ট করতে হলে প্লেটলেট কম, সেটা মেশিনে এরার হতে পারে, বা আগের ম্যানুয়ালি করা হতো, ম্যানুয়াল কাউন্টিংয়ে কোনো প্রবলেম হতে পারে, রিপিট করে দেখে নেব। আর যেটা হয় আমাদের ডেঙ্গুতে একটা প্লেটলেট কাউন্ট কমে, ঠিক আছে। এবার দেখুন কারো সত্যিকারে ডেঙ্গু হয়েছে, বা ডেঙ্গু প্রমাণ আমি করতে পারিনি, আমি ডেঙ্গু নিয়ে পরে আলাদা করে বলবো আমি, ঠিক আছে। তো তার প্লেটলেট কাউন্ট ধরুন 60,000 হয়ে গেছে, লাখ থেকে হাজারে নেমে এসে, বা হয়তো 50,000 হয়ে গেছে, বা হয়তো 80,000 হয়ে গেছে, ঠিক আছে, বা হয়তো 90,000 হয়ে গেছে। এই প্লেটলেট কাউন্টে কিচ্ছু করতে হবে না, কোনো ওষুধও দিতে হবে না। কিছু ওষুধ আছে যেগুলো অনেক সময় আমরা ব্যবহার করি, পেশেন্ট বুঝতে চায় না, খুব নানা ওষুধ দিতে হয়, ওই 5-7 দিনের কোর্স একটা আমরা দিই, কিন্তু সেগুলো দেওয়া না দেওয়া কিচ্ছু ম্যাটার করে না। কোনো মেডিকেল কোনো এভিডেন্স নেই যে ওটা দিলেই উপকার আর না দিলে ক্ষতি, দরকারই পড়ে না। এগুলো হচ্ছে অটো ইমিউন প্রসেস, মানে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তারা প্লেটলেটগুলোকে ডিস্ট্রাকশন করে দিচ্ছে, ঠিক আছে। সিম্পলি পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে, কোনো ওষুধ দরকার নেই, কাউন্ট আস্তে আস্তে বেড়ে যাবে। এবার দেখা গেল যে প্লেটলেট আমরা কখন দেবো, একটা ডেঙ্গু রোগী, তাই প্লেটলেট ট্রান্সফিউশন আমরা দিই কখন দেবো, যদি দেখা যায় যে কাউন্ট 10,000 বা 20,000-এর নিচে নেমে গেছে, ঠিক আছে, তখন কিন্তু আমাকে দিতেই হবে। বা হচ্ছে দেখা গেল তার 50,000 হয়েছে কিন্তু কোনো ব্লিডিং হচ্ছে, তাহলে একটা প্লেটলেট কাউন্ট যেটা 50,000, 60, 40,000 হতে পারে, তার সঙ্গে ব্লিডিং হচ্ছে, মানে দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, স্কিন দিয়ে বা পেচ্ছাপের সাথে রক্ত যাচ্ছে, মানে প্লেটলেটের বড় কাজ হলো ব্লিডিংটাকে প্রিভেন্ট করে। সে মেকানিজম আছে, এখন জানার দরকার নেই,
মানে আমাদের শরীর যখন কেটে যায়, ব্লাড হয়, কিছুক্ষণ ব্লাডটা বন্ধ হয়ে যায়, ওই যে ক্লটিং প্রসেস, সেখানে ক্লটিং ফ্যাক্টর যেমন আছে, প্লেটলেটের বিশাল বড় রোল আছে ব্লাডটাকে বন্ধ করে। তাহলে প্লেটলেট কমে গেলে ব্লিডিং হবে। ব্লিডিং মুখ দিয়ে হতে পারে, নাক দিয়ে হতে পারে, চোখ দিয়ে আসতে পারে, দাঁত দিয়ে রক্ত পড়ছে, পেচ্ছাপ লাল হচ্ছে, পায়খানা দিয়ে রক্ত যাচ্ছে। হ্যাঁ, তো যদি দেখা যায় যে কোনো একটা কাউন্টে ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু আমাকে প্লেটলেট দিতে হবে। আর যদি প্লেটলেটের 10,000-এর নিচে চলে যায়, তখন ব্লিডিং না হলে আমাকে প্লেটলেট দিতে হবে। বাকিগুলোতে মানে 20,000 বা 30,000-এর উপর আছে, পেশেন্টের কোনো সমস্যা নাই, কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই। সিম্পলি পেশেন্ট অবজার্ভ করবো, দিনে 2বার করে প্লেটলেট আমি কাউন্ট করে দেখবো। দেখা যায় ওটা আসতে মানে 12 ঘন্টা পর পর দেখতে হয়। হ্যাঁ, তোমার প্লেটলেট এখন বাড়ছে, সুতরাং কিছু করার নেই। তাহলে যারা 80,000 হয়ে যায়, 90,000 বাড়ে কী হয়, সিম্পল জ্বর হয়, সিবিসি টেস্ট করতে দিই। হ্যাঁ, মানে দেখালো প্লেটের কারণে কম এসে গেছে, তো বলে আপনার প্লেট কমে গেছে। প্লেট তো বলে না অনেকে, হ্যাঁ প্লেট বলে, প্লেট কমে গেছে। প্লেট এসে পেশেন্ট প্রথমে বুঝতে পারে আমার প্লেট কমে, বুঝতে পারতাম না প্লেট কমে গেছে মানে কী, পরে বুঝলাম সেটা প্লেটলেট কমে গেছে, এখন সেটা বুঝতে শিখে গেছে। আরও কিছু কিছু হয়, আইটিপি বলে একটা অসুখ হয়, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এখানেও প্লেটলেট কাউন্ট কমে। দেখ এটা নিয়ে বলার কিছু নেই, একটা সিম্পল হয়, কিছুই করতে হয় না, নিজে থেকে সেরে যায়। ওগুলোতে আমি ডিটেলসে এখন যাচ্ছি না, ঠিক আছে। আইটিপি, টিটিপি এরকম অনেক রকম অসুখ আছে। হ্যাঁ, যেখানে প্লেটলেট, আইটিপি হচ্ছে একটা হলো আইটিপি, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, বা টিটিপি হয় একটা, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এগুলো ছেড়ে দেন, এগুলো মানে আপনাদের মানে লাগবে না বা পেশেন্ট যাবেও না, ঠিক আছে। কখনো সুযোগ হলে বলবো ওগুলো, ঠিক আছে। তাহলে প্লেটলেট হলো ইএসআর। ইএসআর কথাটার মানে হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ঠিক আছে, জিনিসটা কিছুই না। ইএসআর কথাটা মানে হচ্ছে এরিথ্রোসাইট মানে কি আরবিসি বা লোহিত রক্তকণিকা, ঠিক আছে। সেডিমেন্টেশন মানে কি থিতিয়ে পড়া, ঠিক আছে। আর রেট মানে রেট, টাইমে কতটা, ফার্স্ট আওয়ার সেকেন্ড আওয়ারে কতটা হচ্ছে। সিম্পলি একটা লম্বা টিউব নেওয়া হয়, ঠিক আছে, এতে ব্লাড রেখে দেওয়া হয়, দেখা হয় 1 ঘন্টায় যে আরবিসি কতটা নিচের দিকে জমছে, সিম্পলি ইএসআর। এবার দেখুন, এবার এই যে এরিথ্রোসাইট মানে ইএসআর হয়, এখানে আরবিসিগুলো তো থাকেই, ঠিক আছে। মানে ধরুন এরকম গোল গোল আরবিসিগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো কমপ্লেক্স একটা রলক্স ফর্মেশন বলে, ওগুলোতে যেতে হবে না। আমাদের ব্লাডে একটা প্রোটিন থাকে, যেটা একটু আগে বললাম, ফিব্রিনোজেন একটা প্রোটিন থাকে, ক্লটিং ফ্যাক্টর, ঠিক আছে। এই আরবিসিগুলো জমে, প্লাস ফিব্রিনোজেন কী করে এগুলোকে আরও কম্প্যাক্ট করে দেয়। মানে ধরুন একটা প্যাকেটিং করলেন আপনি, আম রাখলেন, তাও দড়ি দিয়ে শক্ত করে বাঁধবেন, আরও কম্প্যাক্ট হয়। শুধু প্যাকেটে আম দিয়ে তুলতে গেলে প্যাকেটটা ছিঁড়ে যাবে। তাহলে প্যাকেটে আম রাখলাম আর ভালো করে দড়ি দিয়ে চারিদিক দিয়ে পেঁচে দিলাম, ঠিক আছে। তো আরবিসিগুলো একসঙ্গে জমা হচ্ছে, এক জায়গায় আসছে, প্লাস ফিব্রিনোজেন ওদেরকে ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছে। তখন আরবিসিগুলো নিচের দিকে জমাট বেঁধে নিচের দিকে থিতে, এটাকে রোলাক্স ফর্মেশন বলে, ঠিক আছে। তার মানে কি, যা এরিথ্রোসাইট হতে, এবার দেখুন যদি কোনো কারণে কারো হিমোগ্লোবিন কমে যায়, মানে আরবিসি কমবে, তাহলে সেই ফর্মেশন হওয়ার জায়গাটাই কম, তাহলে ব্লাডটা তাড়াতাড়ি থিতিয়ে পড়বে, রেটটা বেড়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো ইএসআর ইটসেলফ কোনো ডিজিজ না। যদি কারো কোনো কারণে হিমোগ্লোবিন কম থাকে, ধরুন কারো হিমোগ্লোবিন 9 বা 10 হয়ে গেছে, ইএসআর বেড়ে গেছে, ইএসআর বেড়ে গেছে, আর ইএসআর বেড়েছে কারণ হিমোগ্লোবিন কমে গেছে, হিমোগ্লোবিনওয়ালা আবার কমে যাবে, ঠিক আছে। এমন হয় ধরুন কারো হিমোগ্লোবিন আরবিসি সব কিছু ঠিক আছে, কোনো কারণে ব্লাডে ফিব্রিনোজেনটা কমে গেছে, তাহলে ফর্মেশনটাই হবে না। তো ফর্মেশনটাই হবে না, আস্তে আস্তে মানে খুব স্লোলি হবে, ঠিক আছে। সুতরাং ইএসআর নট এ ডায়াগনোসিস। কেন হচ্ছে, মেন হচ্ছে যদি আরবিসি কমে যায়, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে কি হয় যে কোনো একটা ক্রনিক যদি ইনফ্লামেটারি প্রসেস চলতে থাকে, সেগুলো ইনফেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, সেসব ক্ষেত্রে কি হয়, ইএসআরটা বাড়ে। মানে দেখছি আমি কারো একটা হিমোগ্লোবিন কমে গেছে, হ্যাঁ, তার ক্রনিক ইনফ্লামেশন বা একটা ইনফ্লামেটারি প্রসেস চলছে, তাদের ক্ষেত্রে ইএসআরটা বেড়ে যায়, কারণ আরবিসিগুলো কমবে। তো একটা ক্রনিক ইনফ্লামেশন বা একটা ইনফেকশন বডিতে চলছে, হিমোগ্লোবিনগুলো আরবিসিগুলো কমতে শুরু করে, তখন ইএসআর বাড়বে। সুতরাং ইএসআরটা খানিক সিআরপির মতো, ইএসআর বেড়ে গেছে মানে ইনফেকশন হয়ে গেছে, সিআরপি ব্যাপারটা এরকম নয়। এটা একটা গেল। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো একটু বোঝানো কঠিন, যেমন আরডিডাব্লিউ বেশি থাকে কারো কারো ক্ষেত্রে, মানে 14 বেশি হয়ে যায়। তা আরডিডাব্লিউ বেশি বড় হলে আমরা সেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলি। মানে আয়রন কমে গেলে, আরডিডাব্লিউ কথাটা মানে হচ্ছে
রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড, জটিল জিনিস একটু, আমি যাচ্ছি না ওগুলোর মধ্যে, ঠিক আছে। আর বিশেষ করে এই যে এমসিএইচ মানে হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, মানে হচ্ছে একটা আরবিসির মধ্যে গড়ে কতটা হিমোগ্লোবিন থাকে। মানে ওটা টোটাল একটা হিমোগ্লোবিন করলাম, ধরুন একটা কারো হিমোগ্লোবিন পেলাম 15, ঠিক আছে, আর তার আরবিসি কাউন্ট ধরুন 4 মিলিয়ন। তার মানে কি যে 4 মিলিয়নে আমার এতটা হিমোগ্লোবিন আছে, তাহলে যদি আমি গড় করতে চাই তাহলে 4 মিলিয়নে যদি আমার 15 থাকে, তাহলে একটাতে কত থাকবে 15/4 মিলিয়ন। এটা পিকোগ্রাম, মানে খুব একটা ছোটো ভ্যালু আছে, ঠিক আছে। তো যখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে, যদি হিমোগ্লোবিন আয়রন যদি কমে যায় তাহলে কি হবে, এটা কমে যাবে, হিমোগ্লোবিন কমবে, তাহলে ভ্যালুটাই কমবে। এমসিএইচ মানে হচ্ছে মেন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, মানে হচ্ছে ওটা তো দেখলাম যে একটা আরবিসির মধ্যে গড়ে কতটা হিমোগ্লোবিন আছে, আর এটা হচ্ছে যে একটা হিমোগ্লোবিন মলিকুলের সঙ্গে আয়রন যে বাইন্ডিং করছে তার কত পার্সেন্টেজ একটা ক্যালকুলেশন করা হয়। এবার কি হয়, ধরুন পিসিবি মানে যে প্যাক সেল ভলিউম, প্যাক সেল ভলিউম মানে হচ্ছে যে আরবিসিগুলো কতটা প্যাকড হয়েছে, মানে কতটা ভলিউম তৈরি করেছে। আর এমসিবি মানে হচ্ছে মেন কর্পাসকুলার ভলিউম, মানে হচ্ছে একটা আরবিসির ভলিউম কত, ঠিক আছে। এবার এইটা দেখে আমরা নানা রকম জিনিস বুঝতে পারি, কারো যদি এমসিভি কমে যায়, মানে মেন কর্পাসকুলার হিমোগ্লোবিন মানে মানে ভলিউমটা কমে গেছে, আয়রন ডেফিসিয়েন্সি তো কমে যায়, আয়রন কমে গেছে তো, তাহলে সেলটা ডেভেলপ করতে পারছে না, সেলটা ছোটো হবে, তাহলে সাইজ কমে যাবে। এবার যাদের মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া হয়, মানে ধরুন হিমোগ্লোবিন 12 ডেফিসিয়েন্সি হয়েছে, ওদের ক্ষেত্রেও অ্যানিমিয়া তো হয়ই, ওদের ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন 12 কমে যাওয়ার কারণ ফলিক অ্যাসিড কমে যাওয়ার জন্য নিউক্লিয়াসটা ম্যাচিওর হতে পারে না, বড় সাইজ, সেলগুলো বড় বড় হয়ে যায়। আমি একটা কোনো পেশেন্টে দেখলাম হিমোগ্লোবিন 9 আর এমসিবি দেখলাম অনেক বেড়ে গেছে, মানে 100-র উপর চলে গেছে, তখন কিন্তু আমার মাথায় ঢোকার এটা আয়রন ডেফিসিয়েন্সি নয়, এটা মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আমাকে দেখতে হবে ভিটামিন B12, ফলেট এসব আছে কিনা, সব দেখতে হবে, ঠিক আছে। আর এমসিএইচ যদি আয়রন ডেফিসিয়েন্সি হয়ে কমবে, ঠিক আছে। এবার কি হয়, কোনো পেশেন্ট নিজে থেকে সিবিসি টেস্ট করে দেখা গেল তার হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিন কম হলে কি হবে, আরবিসি কাউন্টটা কম হবে, ইএসআরটা বেড়ে থাকবে, ঠিক আছে। তারপরে পিসিভিটা কমবে, ভলিউম কমে গেছে তো, এটাও কমেছে, এমসিএইচ কমে গেছে, এমসিএসসি কমে গেছে, আরডব্লিউ বেড়ে গেছে। পেশেন্ট ভাই এতগুলো প্রবলেম, হ্যাঁ হিমোগ্লোবিন কমে গেছে, আরবিসি কমে গেছে, ইএসআর বেড়ে গেছে, পিসিবি এমসিবি কমে গেছে, এগুলো বেড়ে গেছে, কি না কি হয়ে গেছে, কারণ তো একটাই, আয়রন ডেফিসিয়েন্সি। পুরো পিকচারটা কি প্রমাণ করছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যে আমার হিমোগ্লোবিন কমে গেছে, তাহলে আরবিসিও কমবে, তার মানে ইএসআরটা বাড়বে, তারপরে ভলিউমটা কমে গেছে, পিসিবি কমে যাবে, আয়রন ডেফিসিয়েন্সি, তাহলে হিমোগ্লোবিনের পরিমাণটা এমসিবিটাও কমবে, এমসিএইচ সবগুলোই কমবে, আর আয়রন ডেফিসিয়েন্সি আরডিডব্লিউটা বেড়ে যায়। তাহলে এই যে হিমোগ্লোবিন কমে গেছে, আরবিসি কমে গেছে, ইএসআর বেড়ে গেছে, পিসিবি কমে গেছে, এমসিবি কমে গেছে, এটা কমে এটা বেড়ে গেছে, পুরো পিকচারটাই সাজেস্ট করছে কি আয়রন ডেফিসিয়েন্সি, তাহলে আমরা নিশ্চিত আয়রন দিতে পারবো। এটাকেও ভালো করে দেখুন রিপোর্ট, আমার সব অনেক কিছু গন্ডগোল হয়ে গেছে, অনেক সমস্যা, এটা বেড়ে গেছে, এটা কমে, এটার প্রবলেম কিছু না, প্রবলেম একটাই, সেটা আয়রন ডেফিসিয়েন্সি। বরং এই যে এরকম টিপিক্যাল আমি পিকচার পাচ্ছি, আমার তো প্রমাণ হয়ে গেল যে আয়রন ডেফিসিয়েন্সি, আয়রন খেলেই হবে, তাহলে এতগুলো বেড়ে গেছে কমে গেছে চিন্তা ভাবনা করার কিছু নেই, ঠিক আছে। এবার দেখ এতগুলো জিনিস, অনেক জিনিস তো, এগুলো অনেক কিছু বলার থাকে, বললাম না, একটা রিপোর্ট অ্যানালিসিস করার একটা সিঙ্গেল পয়েন্ট না, অনেক কিছু ডিজিজ ব্যাকগ্রাউন্ড জানা থাকলে তবে পুরোপুরি অ্যানালিসিস করা সম্ভব, তাহলে তো টাইম তো 3টা বেজে গেছে নাকি। আচ্ছা আরবিসি সিবিসিটাই মোটামুটি বললাম, ডেঙ্গু একদিন আলাদা করে বলে দেবো, ঠিক আছে। ডেঙ্গুতে একটা কথাই মনে রাখবেন, যদি প্লেটলেট কাউন্ট 20, 30, 40 হাজার, 80 হাজার, 90 হাজার হয়ে গেছে, পেশেন্টের কোনো ব্লিডিং হচ্ছে না, নিশ্চিন্তে থাকবেন। আর পেশেন্টকে আদার সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো দিতে হবে, খাওয়া দাওয়া করবে, জল খাবে, দিনে 2বার করে প্লেটলেট দেখতে হবে যে প্লেটলেট কমে যাচ্ছে কি না, তাদের প্লাজমা লিকেজ হয়, হ্যাঁ প্লাজমা লিকেজ হলে পিসিভিটা কমে যাবে। এলএফটিটাও বলে দেবো, লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, এগুলো আজকে তো আর হবে না, তাহলে এখন সিরিজটা চলুক, টেস্ট নিয়ে বলি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে এটুকুই থাক, ঠিক আছে। কটা বাজবে, আর একটা ছোট কিছু বলা যাবে? হ্যাঁ যাবো তো বটে, সে 10 মিনিট বলাই যায়। আর কোনো সমস্যা, মানে কিছু প্রশ্ন জানা থাকবে, ছোটোখাটো এমনি প্রশ্ন করতে পারে, আছে কিছু জানার?
ভুলে যান। হ্যাঁ, পাটা ঘুমানোর সময় সুরসুর করে, মানে কি করে, টেনে ধরে নাকি? কিছু না, এগুলো এগুলো হচ্ছে একদম পুরো সিম্পল। লেগ ক্র্যাম্পও হতে পারে এগুলো, মানে সারাদিন তো আমরা অনেক ছোটাছুটি করি, ঠিক আছে? এবার আমরা যখন ঘুমোতে যাই পাটা রেস্ট করে, একটু অনেক সময় পা ব্যথা করে, ঠিক আছে, বা পাটা টেনে ধরে, এগুলো কিছু না, সারাদিন যে আমরা কাজকর্ম করি, এক্সস্টেশন হয়, এই যে আমি দাঁড়িয়ে আছি এতক্ষণ, মাসেল কাজ হচ্ছে তো, হ্যাঁ। হ্যাঁ, এবার কিছু না। এবার লেগ ক্র্যাম্প হয়, বা অনেক সময় এটা রেস্টলেস লেগ সিনড্রোম বলি, যেটা খুব বেশি হয়, মানে এত এত রেস্টলেস লেগ সিনড্রোম, এগুলো অনেকগুলো। এটা মেনলি আমরা দেখি আয়রন ডেফিসিয়েন্সি, মানে যাদের আয়রন ডেফিসিয়েন্সি থাকে, রাত্রিবেলা সাংঘাতিক রকমের পায়ে ক্র্যাম্প হয়, একদম মোস্ট কমন। এটা রেস্টলেস লেগ সিনড্রোম বলে, মানে রাত্রিবেলা পাগুলো এত ব্যথা বা এত ক্র্যাম্পিংয়ের পেশেন্ট ঘুমাতে পারে না, বুঝলেন? রেস্টলেস লেগ সিনড্রোম বলি আমরা। তো মোস্ট কমন কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আমাদের দেশে মেয়েদের বেশি হয়, এমনি তো পিরিয়ডের সময় ব্লাড লস হচ্ছে, আয়রন লস হচ্ছে, সারাদিন কাজ করে, ঠিকঠাক খেতে পায় না, প্রোটিন নিউট্রিশিয়াস ডায়েট খেতে পায় না, মাঠে ঘাটে কাজ করছে, হ্যাঁ, বাইরে থেকে জল আনতে হচ্ছে, সংসার রান্না আছে, রাত্রেবেলা শরীর তো হবেই এগুলো, ঠিক আছে? বা এমনি তো শরীরে যদি ডিহাইড্রেশন থাকে, এগুলোর বেস্ট উপায় হচ্ছে একটু নিউট্রিশিয়াস ডায়েট খাওয়া, জল বেশি করে খাওয়া, হ্যাঁ। আর ছোটোখাটো সমস্যা হলে কিছু মাল্টিভিটামিন, আমাদের সময় লেগ ক্র্যাম্প হলে আমরা আয়রন বা ম্যাগনেসিয়াম জাতীয় সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি, হ্যাঁ। কিছু কোএনজাইম কিউ সাপ্লিমেন্ট পাওয়া যায়, খেয়ে কতটা লাভ হয় জানি না, ঠিক আছে, কিন্তু পেশেন্ট না বুঝলে মাঝে মাঝে দিতে হয়, বা খুব বেশি হলে দিতে, ওটা সাইকোলজিক্যাল এফেক্ট কাজ করে। ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, খেলাম, কমে গেছে, একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কাজ করে, কিন্তু আদৌ কতটা কাজ করলো ডাউট আছে, এটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। সেই জন্য সাইকোলজিক্যালে সবসময় থাকা, মানে শান্ত থাকা, ঠিক আছে, একটু সমস্যা হচ্ছে, আমি খাওয়া দাওয়া করবো, জল খাবো, রেস্ট নেবো, ঘুমাবো, ঘুমালে আবার ঠিক হয়ে যাবে, এটা একটা। আরেকটা হয় যে দেখবেন ছোটো ছোটো যারা বাচ্চা, যারা বাড়ছে, হ্যাঁ, রাত্রিবেলা প্রচণ্ড পায়ে ব্যথা করে ওদের, মানে এত ব্যথা করে বাচ্চারা কান্নাকাটি করে, হ্যাঁ, ডাক্তারের কাছে আসে, কি হয়েছে, ওটা একদম নর্মাল জিনিস। মানে কি হয়, মানে ওরা তো বাড়ছে, এখন আমাদের হাইট আর বাড়বে না, ওরা তো বাড়ছে, তো যখন ওই বাড়ে লেগগুলোতে, মানে লম্বা হচ্ছে, তো ট্র্যাকশন একটা এফেক্ট তৈরি হয়, ওই ট্র্যাকশন এফেক্ট, আর গ্রোথটা রাত্রের দিকে বেশি, মানে গ্রোথ হরমোনের অ্যাক্টিভিটি রাত্রের দিকে বেশি থাকে, যে পায়ে টান ধরে, গ্রোথের জন্য ক্র্যাম্প হয়। কোনো ওষুধ খেতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমরা সিম্পলি যেটা বলি, একটু খাওয়া দাওয়া ভালো করে রিঅ্যাসিওর করা, একটু হালকা মালিশ টালিশ করে দিতে পারে, ওটা অটোমেটিক্যালি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এটুকুই থাকা যাবে।